গল্প উন্মাতাল। লেখিকা উর্মি আক্তার উষা। অনিশা, আমি আপনাকে বিয়ে করতে চাই। ভরা মজলিসে এমন কথা শুনে বিস্ময়ে অভিভূত অঙ্গনা থমকে দাঁড়ালো। উপস্থিত সকলে হা করে গলায় স্টেথোস্কোপ ঝুলানো লোকটাকে দেখছে। এখানকার হাসপাতালে ভালো ডাক্তার খুব একটা নেই, থাকলেও টাকার পেছনে ছুটে গরিব অসহায়দের তাচ্ছিল্য করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই তো শহর থেকে বড় ডাক্তার এসেছে 3 জন, ক্যাম্প বসেছে উত্তর পাড়ার মোড়ল বাড়িতে, মৃদু স্বরে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। যেন এখানে কোনো নাটক বা সিনেমা চলছে, তার উপর এটা গ্রাম। এভাবে বিয়ের প্রস্তাব দেওয়াটা অবশ্যই অনুচিত। সবাই এদিকটায় তাকিয়ে দেখছে আর ফিসফিসিয়ে অনেক কিছুই বলছে। সহকারী ডাক্তার ওরফে আবির এবার লোকটার দিকে তাকিয়ে বলল, রঙ্গন, এসব কি বলছিস? সবাই দেখছে, এক দেখায় কি করে এতটা পছন্দ হয়ে যেতে পারে? রঙ্গন উত্তর খুঁজে পায় না। মেয়েটাকে দেখা মাত্রই হৃদয়ে প্রণয়ের পুষ্প স্ফুটিত হয়েছে। উতলা মন ভেসে বেড়াচ্ছে প্রেমতরঙ্গে। মেয়েটা কি সম্মোহন করতে জানে নাকি? এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে রঙ্গন। এভাবে হুট করে বিয়ের প্রস্তাব দেওয়াটা নেহাতি বোকামি। এই ভুলটা তার কল্পনাতীত ছিল। তবে সে তো কথাটা একান্তই নিচু স্বরে অনিশাকে বলেছিল। সবাই শুনে ফেলেছে, এতে তারও দোষ নেই। কথাটা বাজ কান হতে খুব বেশি সময় লাগবে না। আবির ব্যাপারটাকে সামাল দিতে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা এখন যান, কাল আবার এখানে চেক আপ করা হবে। ভিড় কমতে শুরু করলো। আবির উঠে গিয়ে দাঁড়ালো রঙ্গনের পাশে, ধীর কণ্ঠে সুদাল, একটু আগে যে কথাটা বললি সেটা কি সজ্ঞানে বলেছিস? হ্যাঁ, উনাকে আমি পছন্দ করি, বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনাকে পছন্দ করি না, আর না বিয়ে করব। রঙ্গন এক দৃশ্যে তাকালো অনিশার মুখপানে। মেয়েটা যে তাকে এত সহজে মেনে নেবে না তা সম্পর্কে কিছুটা হলেও অবগত সে। এদিকে মেয়ের কথায় থমথমে মুখে তাকালেন অঞ্জু বেগম। উত্তরটা হয়তো উনার পছন্দ হয়নি। এতক্ষণ তো হাতে চাঁদ পাওয়ার মতো খুশি ছিলেন। চোখ মুখ খুশিতে চিকচিক করছিল উনার। ভালো ছেলে কেউই হাতছাড়া করতে চাইবে না, তার উপর ছেলে ডাক্তার। তিনি গদগদ সুরে ফিসফিসিয়ে বললেন, কেন করবি না? ছেলে দেখতে শুনতে ভালো, উপরন্তু ছেলে ডাক্তার। তাই বলছি, এই নিয়ে সমস্যা বাঁধাস না। এই নিয়ে পরে কথা হবে। অনিশা তার মাকে আরো কিছু বলতে নেবে, কিন্তু মেয়েকে মুখ ফুটে কিছু বলার পূর্বেই থামিয়ে দিলেন অঞ্জু বেগম। তিনি আবারও ফিসফিসিয়ে বললেন, চুপ একদম। মায়ের উপর চাপা রাগ অনুভূত হলো। দ্রুতপা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল অনিশা। অঞ্জু বেগম মেকি হেসে রঙ্গনকে বললেন, তুমি কিছু মনে করো না বাবা, সমস্যা নেই আন্টি, তোমরা গিয়ে বিশ্রাম নাও, আমি অনলকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি। অঞ্জু বেগম হাতে থাকা ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। আবির প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে নিল। মকবুলকে ডেকে টেবিলগুলো গুছিয়ে রাখতে বলল। আবির আর রঙ্গনের পেছনে পেছনে মিজানো অতিথিশালায় ছুটল। বিকেলের হিমেল হাওয়া মনকে মোহিত করে তুলছে। সেই মৃদুমন্দ সমীরণে এক দুটো গাছের পাতা ঝরো ঝরো করে ঝরে পড়ছে। তবে কি পাতা ঝরার মরশুম চলে এসেছে? পড়ার টেবিলে বসে সমানে কলম কামড়াচ্ছে অনল। পড়াতে তার মনোযোগ নেই বললেই চলে। কিভাবে ফাঁকি দিয়ে খেলা দেখতে যাওয়া যায় সেই ফোন দিয়াচ্ছে, কিন্তু সে জানে তার কোনো বুদ্ধি এখন কাজে দেবে না, কারণ সামনে থাকা মানুষটা তো সর্বজ্ঞানী। তাই তো সে পলকেই ধরা পড়ে যায়। রঙ্গনদের বিকেলের নাস্তা দিয়েই অঞ্জু বেগম এখানে এসে বসেছেন। ছেলে এবার রেজাল্ট খারাপ করেছে, তাই তো পড়ার সময় চোখে চোখে রাখছেন। ঘণ্টাখানেক ধরে জানালার গ্রিলে পা রেখে বিছানায় শুয়ে আছে অনিশা। শুধু শুয়ে আছে বললে ভুল হবে, সে উপন্যাস পড়ছে। অবসর সময় তার এভাবেই কাটে। বই পড়ার ফাঁকে একটু চা হলে মন্দ হয় না, ইচ্ছেও করছে ভীষণ। পশ্চিমাকাশ আরক্তিম বর্ণ ধারণ করেছে। সন্ধ্যার প্রহর নামতে খুব বেশি সময় নেই। পাখিরা তাদের নীড়ে যাবার তোড়জোড় শুরু করেছে। অনি, মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ অবেলায় কেন ডাকছে কে জানে। বইটা বন্ধ করে বিছানার উপরই রেখে দিল অনিশা। ছুটে গেল রান্নাঘরের দিকে। অঞ্জু বেগম ট্রেতে করে চা সাজাচ্ছেন। পাশে দাঁড়িয়ে অনিশা বলল, ডাকছিলে আম্মা, চাটা দিয়ে আয়। অনিশা বোকাশোকা চাহনিতে তাকিয়ে বলল, কাকে? রঙ্গনকে দিয়ে আসবি। আমি উনাদের ঘরে যেতে পারবো না আম্মা।
তোকে অতিথিশালা যে দেখে বলল। তাহলে ও এসেছে? উনি কখন এলেন? এসেছে কিছুক্ষণ হবে হয়তো। ছেলেটার নাকি মাথা ব্যথা করছে। তোমাদের আদিক্ষেতা গেল না? আমি যেতে পারবো না। তুমি গিয়ে দিয়ে এসো। নয়তো অনলকে বলো দিয়ে আসতে। বেশি কথা আমার পছন্দ নয়, তুই গিয়ে দিয়ে আয়। ছেলেটা হয়তো তোর আব্বার সঙ্গে বসার ঘরে বসেছে। মায়ের প্রতি বিরক্ত হলো অনিশা। চায়ের ট্রে নিয়ে চলল বসার ঘরের দিকে। সেখানে রঙ্গন শুধু একা নয়, হাশেম মোল্লা সেখানে রয়েছেন, আবির আর মিজান ছেলেটাও এসেছে। অজানা শঙ্কায় অনিশার বুক ধড়ফড় করতে শুরু করলো। কম্পিত হস্তে চায়ের ট্রেটি টেবিলের উপরে রাখলো। মেয়েকে দেখে ক্ষীণ হাসলেন হাশেম মোড়ল। অনিশা চায়ের কাপ একে একে সবার হাতেই তুলে দিল। অনিশা আর চোখে একটিবার রঙ্গনকে দেখল। দুজনের দৃষ্টি বিনিময় হতেই হকচকিয়ে গেল সে। লোকটা এভাবে তার দিকে কেন তাকায়? তার যে অস্বস্তি হয় এটা কি বোঝে না? গভীর আধারিয়া কাটিয়ে প্রত্যুষের দীপ্তি ছড়াচ্ছে চারিদিকে। কুয়াশা মিলিয়ে যাচ্ছে রোদ্দুরে। অঞ্জু বেগম ঘরে এসে দেখলেন ওনার আদরের মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মেয়েকে কয়েকবার ডেকেও সারা শব্দ না পেয়ে তিনি জানালা আর ফ্যান চালু করে দিলেন। খড়খড় শব্দ তুলে ভনভন করে ঘুরতে শুরু করলো। নিমিষেই উষ্ণ ঘরটা শীতল থেকেও শীতল হয়ে উঠল। ঘুম অনেকটাই হালকা হয়ে এলো অনিশার। লেপটা আরো ভালো করে গায়ে জড়িয়ে নিল সে। অঞ্জু বেগম বিরক্ত হয়ে বললেন, অনি তুই উঠবি নাকি আমি তোর আব্বাকে ডাকবো? বাবার কথা শুনতে পেয়ে লাফ দিয়ে উঠল অনিশা। আধোজা চোখে পিটপিট করলো খানিকটা। মেয়ের ঘুম ভাঙাতে পেরে অঞ্জু বেগম চলে গেলেন। টিফিন বক্সেও খাবার দিতে হবে। অনল সকালেই উঠে পড়েছে। তার স্কুল আরো সকালে। অনিশা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল। দেরি হয়ে গেলে নির্ঘাত মায়ের কাছে আবারও বকা শুনতে হবে। টেবিলের উপর থেকে রুটিন অনুযায়ী বই ব্যাগে গুছিয়ে নিল সে। ঘর থেকে বেরিয়ে সদর দরজার কাছে গেল জুতো পরতে। জুতো পরার ফাঁকে চেঁচিয়ে বলল, আম্মা আমার দেরি হচ্ছে, তুমি কি টিফিন দিবে? অঞ্জু বেগম রান্নাঘর থেকেই জবাব দিলেন, এক পা বেরবি না। আমি আসছি। অনিশা বসার ঘরে অপেক্ষা করতে লাগলো। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে অনেকটা। অঞ্জু বেগম যেদিন না জাগাবে সেদিনই ঘুম থেকে উঠতে দেরি হবে। আজও ঠিক তাই হলো। অঞ্জু বেগম টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে এলেন। মেয়ের হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে বললেন, খাবার ঘুরিয়ে নিয়ে এলে তোর একদিন কি আমার একদিন। রেড অ্যালার্ট পেয়ে গেছি আম্মা। হেসে উঠলেন অঞ্জু বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অনিশা তার মায়ের কাছ থেকে বিদায় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অবশ্য বেরোনো পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল। খুব একটা পাত্তা দেয়নি অনিশা। সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ইতিমধ্যেই বিশাল অন্তরিক্ষে সূর্য উঁকি দিচ্ছে। শীত শীত আবহে রোদের তপ্ততা খুব বেশি নয়। চুলে লম্বা দুটো বিনুনি গাঁথা, গায়ে সাদা জামা আর উপরে সাদা অ্যাপ্রন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে একাগ্রচিত্তে হাঁটছে অনিশা। কি গো মায়া, তোমার নাকি বিয়া ঠিক হইছে বড় ডাক্তারের লগে? প্রতিবেশী মহিলার কথায় কি উত্তর দেবে ভেবে পেল না অনিশা। এরা দিল থেকে তাল বানিয়ে দিচ্ছে বিষয়টাকে। না জানি আর কি কি শুনতে হয়। কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও থেমে গেল সে। কোনো উত্তর না দিয়ে চলে গেল। আচ্ছা, কলেজে গিয়েও কি এমন কোন উদ্ভট কথা শুনতে হবে? হাশেম মোড়ল হচ্ছেন গ্রামের চেয়ারম্যান। সেক্ষেত্রে সকলে তো তাকে এক নামেই চেনার কথা। ইতিমধ্যেই হয়তো পুরো গ্রামে রটে গেছে। কথায় আছে না, যা রটে তার একাংশিক হলেও ঘটে। ঘটেছেই তো। ভরা মজলিসে লোকটা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। অনিশা হাঁটতে হাঁটতে অনেক পথ চলে এসেছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আঁকাবাঁকা আল পেরিয়ে পিচ ঢালা রাস্তায় এসে পৌঁছেছে সে। এবার যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ গায়ে চেনা পরিচিত অনেকেই কেমন আর চোখে দেখছিল। বড্ড অস্বস্তিতে ছিল অনিশা। গার্লস স্কুল পেরিয়ে কলেজ। বন্ধুদের মাঝে অনেকে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস এখনো শুরু হয়নি। বান্ধবীদের সঙ্গে সময় কাটালে হয়তো মেজাজ কিছুটা ঠিক হবে। ব্যাগ ক্লাসে রেখে অনিশা তার বান্ধবীদের মাঝে গেল। তাকে দেখা মাত্রই সকলে চেঁচিয়ে বলল, তা বিয়ে কবে অনি? আবারও অস্বস্তিতে পড়তে হলো অনিশাকে। ইতিমধ্যে অনেকের দৃষ্টি তার দিকে আবদ্ধ। অনিশা এদিক সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো বেশি মানুষ নেই তো। কপট রাগ দেখিয়ে মৃদুস্বরে চেঁচিয়ে বলল, কি শুরু করলি তোরা?
একটা দিনও পেরোলো না, তোরা ঘটনাটাকে তিল থেকে তাল বানিয়ে ফেলেছিস, আমার জাস্ট অসহ্য লাগছে সবকিছু। অনিশাকে এভাবে কথা বলতে দেখে অবাক হলো। সকাল থেকে এই একই প্রশ্ন শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়েছে সে। বাকিরা সবাই চুপ করে গেলেও একজন রাগে ফেটে যাচ্ছিল। বাকিদের মাঝে বসে থাকা সেই মেয়েটা উঠে সামনে দাঁড়ালো। অনিশা নিজের ভাবনায় এতটাই মশগুল যে সবকিছুই দিশাহীন লাগছে। মেয়েটা কাছে এসে বলল, ঘটনা তো ঘটেই গেছে, আমগো তেজ দেখায়া কি হইব? মাইশার কথা তাল দিয়ে রুমি বলল, আমগো মুখ চুপ করাইতে পারলেও গ্রামের সকলের মুখ চুপ করাবি কেমনে? আচ্ছা ফাঁসা ফেসেছে অনিশা। অনেকটা সময় চুপ করে রইল। কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করল না। তার মনে জমে থাকা সকল নালিশ গিয়ে পড়ছে রঙ্গনের উপর। শব্দ সেই লোকের। কেন এমন একটা কথা এতগুলো মানুষের সামনে বলতে গেল? সে এমন কিছু না বললে সবটা স্বাভাবিকই থাকত। অনিশা সকলের কাছে সরি বলে ক্লাসে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে ভিঞ্চি কাটল মাইশা। কলেজ থেকে যাওয়ার পথে একজনকে দেখে থমকে দাঁড়ালো অনিশা। লোকটাকে দেখলেই অন্যরকম কিছু অনুভূত হয়। আচ্ছা, সে প্রেমে পড়ছে না তো? তার যে প্রেমে পড়া বারণ। বিয়ের পর বরের প্রেমে পড়বে বলে মনস্থির করেছিল সে, তবে তার বিয়ের তো এখনো অনেক বছর বাকি। তার আগে সমস্ত অনুভূতিকে উপেক্ষা করতে হবে। তবুও অনিশা বেহায়া চলাচাহনিতে রঙ্গনকে দেখল। লোকটার মুখ থেকে যেন হাসি সরে না। হাসলে ডান গালে আবছা টোল দৃষ্টিগোচর হয়। মেধিন বলিষ্ঠ দীর্ঘ দেহ, কুটি কয়েক দাড়ি উঁকি দিচ্ছে শ্যাম কপাল জুড়ে। নিঃসন্দেহে লোকটি একজন সুপুরুষ, যে কেউই প্রেমিক পুরুষ হিসেবে চাইবে। রঙ্গনকে অপছন্দ হয়েছে এমনটাও না, কিন্তু তার যে বিয়ে নামক সম্পর্কে খুব অ্যালার্জি, এরও একটা বড় সড় কারণ আছে। তাই তো বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে চায় না। নিজের ভাবনার মাঝেই অনিশা বুঝতে পারল রঙ্গন তাকেই দেখছে। কিংকর্তব্য বিমূঢ় রমণী আমতা আমতা করে বলল, প্লিজ আপনি এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। ঠোঁটের কোণে হাসির রেখা প্রসারিত করে বলল, কিন্তু আমি যে অন্য কিছুর আভাস পাই। অনিশা ভ্রুকুঞ্চিত করে বলল, মানে? প্রেমে পড়েননি তো? যত যাই বলুন, প্রতিনিয়ত আমি আপনার প্রেমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। এটা কি প্রেমের বয়স? প্রেমের কোনো বয়স হয়? হয় না বুঝি? রঙ্গন দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, ওহ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। নিজের কাজে বিভোর অনিশা গুনগুন করে যাচ্ছে। আজ রোদের তপ্ততা প্রখর। আলমারি থেকে সবগুলো শাড়ি বের করেছেন অঞ্জু বেগম। হুট করেই আজ ইচ্ছে হলো শাড়িগুলো রোদে দেবেন। অনিশাকে সেই কখন বলেছিলেন উঠোন থেকে শাড়িগুলো নিয়ে আসতে, কিন্তু এই মেয়ে ঘরে খিল দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে বিনুনি গাচ্ছে আর সমানে গুনগুন করছে। ভ্রমর কি আদতেও কারো কথা শোনাতে আসবে? ঘরের বাহির থেকে অঞ্জু বেগমের বাজখাই কণ্ঠস্বর ভেসে এলো। তিনি বলছেন, আজ যদি তুই দরজা না খুলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অনিশা চটজলদি উঠে দাঁড়ালো। কণ্ঠস্বর শুনে মনে হলো তার মা আজ বেশ খেপেছেন। মায়ের রাগ একবার মাথায় উঠে গেলে আর রক্ষে থাকে না, কুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলবেন। অনিশা দরজার কাছটায় দাঁড়িয়ে বলল, এতক্ষণে শাড়িগুলো তুমি ফুল খালাকে দিয়েও আনাতে পারতে আম্মা। ফুলবানো তরকারি কুটছে, তোকে যেটা বলছি সেটা কর। অনিশা খানিকটা বিরক্তি ভাব নিয়ে বলল, যাচ্ছি। দরজা খুলে বড় বড় পা ফেলে ঘরে থেকে বেরিয়ে গেল সে। লম্বা বিনুনি হাঁটার সঙ্গে কোমরের নিচ অবধি তুলে উঠছে। অঞ্জু বেগম গিয়ে রান্নার কাজে মনোনিবেশ করলেন। এখন তাড়াহুড়ো না করলে রান্নাতে দেরি হয়ে যাবে। এরপর শুরু হবে হাশেম মোড়লের চেঁচামেচি। তার চেয়ে বরং আগ থাকতে কাজ এগিয়ে রাখা ভালো। ফুল ছাড়া লম্বা বিনুনি শোভা পায় না। চেনা কণ্ঠস্বর শোভন হলেও সেদিকটায় তাকালো না অনিশা। নিজের মতো করে রশিদে ঝুলিয়ে রাখা শাড়িগুলো হাতে নিতে শুরু করলো। গুনে গুনে 25টা শাড়ি হয়েছে। এক প্রকার হাঁপিয়ে উঠেছে। শাড়ির পাহাড়ে তাকে তো ভালো করে দেখাও যাচ্ছে না, ঠিক করে হাঁটতেও পারছে না বেচারি। দেখে না চললে পড়ে যাবে এমন একটা অবস্থা। আড়াল থেকে একবার রঙ্গনকে দেখে নিল। লোকটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই লোকটার কি কাজ টাজ নেই নাকি? ভেবে পায় না অনিশা। আবারও সেই পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল সে, আমি হেল্প করি।
আপনার কি আর কোনো কাজ নেই? যখনই দেখি এদিক সেদিকে ঘোরাঘুরি। আপনি বুঝি আমাকে দেখনো? হকচকিয়ে গেল অনিশা। রঙ্গন আবারও বলল, কাজ তো অনেক আছে। তাহলে নিজের কাজ করুন। সেটাই তো করছি। রঙ্গনের আবছা কথা বোধগম্য হলো না অনিশার। ভ্রুযুগল কুঁচকে এলো, কোনো কিছু না বলেই চলে যেতে নিল। রঙ্গন ক্ষিপ্র গতিতে সামনে এসে পথরোধ করে দাঁড়ালো। হঠাৎ করে এমন হওয়ায় অনিশা ধাক্কা খেল বটে। হাত থেকে কিছু শাড়ি পরে যেতে নিলে রঙ্গন সাহায্য করলো। কোনো কথা বাড়ালো না অনিশা। রঙ্গনের হাতে থাকা গুটি কয়েক শাড়ি না নিয়েই বাড়ির ভেতরে চলে গেল। তার পেছনে পেছনে রঙ্গনও গেল। তাকে দেখা মাত্রই ব্যস্ত হয়ে পড়লেন অঞ্জু বেগম। এদিকে বিছানার উপর বসে হাফ ছেড়ে বাঁচল অনিশা। এবার একটু আরাম করা যাবে। অনেকটা সময় রোদে রাখার কারণে শাড়ি থেকে তাপ উঠে আসছে। অনিশা শুয়ে সেগুলো জাপটে ধরল। আরাম লাগছে, ঘুম চলে আসছে। বাহির রোদে থেকে এসে ঈষৎ ঠান্ডা লাগতে শুরু করলো। গোসল করেছে অনেক সময় আগে। জোহরের নামাজ আদায় করেই আয়নার সামনে বসেছিল। সর্দি লেগেছিল বিধায় আজ চুল ভেজানো হয়নি। ঘন কৃষ্ণগুচ্ছ একবার সিক্ত হলে সহজে শুকাতে চায় না। অনিশার হৃদয় স্থির হলো মেরুন রঙা বেনারসিতে। এই শাড়িটা তার মায়ের বিয়ের শাড়ি। অঞ্জু বেগম এত বছর ধরে খুব যত্নে আগলে রেখেছেন শাড়িটাকে। এক সুন্দর মুহূর্তের সাক্ষী এই শাড়ি। প্রত্যেকটা শাড়ি আলতোভাবে হাতড়ে যাচ্ছে অনিশা। সবগুলো তার মায়ের শাড়ি। এ অবধি কখনো শাড়ি পরা হয়নি অনিশার। শাড়ি জিনিসটা তার কাছে এক প্রকার ভেজালেরই মনে হয়। কখনো স্বাদ করে পড়তেও চায়নি। কিছুক্ষণের মাঝেই অঞ্জু বেগম ঘরে এলেন। অনিশা শাড়িগুলো উঠোন থেকে এনেছে। ঘন্টা পেরিয়ে গেছে, এখনো যেমন তেমন অবস্থাতেই বিছানায় পড়ে আছে। বিরক্ত হলেন অঞ্জু বেগম, তবে তা প্রকাশ করলেন না। অনিশা মেরুন রঙা বেনারসিটা নিজের হাতে নিয়ে বলল, আম্মা, তোমার এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা তোর আব্বা নিজে পছন্দ করে আমার জন্য কিনেছিলেন। বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম। তোমাকে তো তাহলে খুব সুন্দর মানিয়েছিল, তাই না? অঞ্জু বেগম সরজে হেসে বললেন, তোর আব্বা তো হা করে চেয়েছিল। আম্মা, আমার তো তোমাদের প্রেমোপন্যাস জানার আগ্রহ তোর করে বাড়ছে। পরে শুনিস। এখন উঠে দাঁড়াতো। অঞ্জু বেগম মেয়ে দাঁড় করালেন। মেরুন রঙা বেনারসিটা অনিশার গায়ে জড়ালেন। এরপর এক দৃশ্যে চেয়ে রইলেন কিক্ষণ। 20 বছর আগে নিজেকে অনিশার মাঝে দেখতে পেলেন। চোখ টলমল করে উঠল অঞ্জু বেগমের। মেয়ের চিবুক ছুঁয়ে বললেন, মাশা আল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। মায়ের কথায় অনিশা খানিকটা লজ্জা পেল। আচ্ছা, বউ সাজলে কি তাকেও অদ্ভুত সুন্দর লাগবে? জানতে হলেও তো বউ সাজা প্রয়োজন। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো অনিশা। অঞ্জু বেগম শাড়ি ভাঁজ করায় মনোযোগী হলেন। অনিশাও সাহায্য করতে লাগলো হাতে হাতে। এরই মাঝে অনল এসে উপস্থিত হলো তার মায়ের ঘরে। এসেই ডাকতে শুরু করলো অনিশাকে, আপা, একটু চল আমার সঙ্গে। দেখছিস তো কাজ করছি, এখন কোথাও যেতে পারবো না। আম্মা, তুমি একটু আপাকে বল আমার সঙ্গে যেতে। কাজের মধ্যে ডাকলে বিরক্ত বোধ করেন অঞ্জু বেগম। আজও তার অন্যথা হলো না। বাছাই স্বরে শুধালেন, কি এমন রাজ্যের কাজ জমিয়েছিস যে অনিকে ছাড়া হচ্ছে না? অনলের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। আমদা আমদা করতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এই অকর্মণ্য কিসের জন্য ডাকছে, গিয়ে দেখে আয়। অনিশা প্রত্যুত্তর করলো না, তবে চোখ গরম করে তাকালো অনলের দিকে। ছেলেটা ফ্যাল ফ্যাল করে ওদের দিকেই তাকিয়ে। আবার মেয়ে কি হাসছে বই কি। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হলো অনিশা। তার পিছু পিছু অনলও ছুটল। বিছানায় বসে বিশ্রাম নিচ্ছেন হাসেম মোল্ল। একাগ্রচিত্তে কিছু একটা ভেবে যাচ্ছেন বেশ অনেকটা সময় ধরে। দুপুরে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই গ্রামের কয়েকজন এসে দাঁড়ালো ওনার সামনে। বিগত দিনে ঘটে যাওয়া ঘটনাটা যে অনেকেই জেনে গেছে সেই সম্পর্কে অবগত হাসেম মোড়ল। সেই সাথে ছেলেটাকে আবার নিজ গৃহে থাকতে দিয়েছেন। বদনাম হতে খুব বেশি সময় লাগবে না। কি এত ভাবছো অর্ণির আব্বা? বুঝলে অর্ণির আম্মা, ইতিমধ্যেই গ্রামের অনেকেই জেনে গেছে মেয়ের বিয়ে ঠিক হওয়ার কথা। অথচ এখানে বিয়ের নামগন্ধ নেই। গ্রামবাসী তো দিল থেকে তাল বানাতে ওস্তাদ।
তবে তুমি যাই বলো রঙ্গন, ছেলেটাকে আমার ভারী পছন্দ হয়েছে। আজকালকার সময় এরকম ভদ্র ছেলে পাওয়া দুষ্কর, যার তার হাতে তো আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমি লোক লাগিয়েছি, কালকের মাঝেই সমস্ত খোঁজ খবর পেয়ে যাব। তুমি যা ভালো মনে করো। ছেলে বড় ডাক্তার, আমি ভাবছি অন্য কথা। অঞ্জু বেগম গিয়ে ওনার স্বামীর পাশে বসে বললেন, কি কথা গো? আমি তো মেয়ের বাবা, আমাকে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। মেয়ের সুখটাই আমার কাছে বেশি প্রাধান্য পাবে। রঙ্গনকে যে আমার অপছন্দ এমনটা নয়, ছেলেটাকে আমিও পছন্দ করি। তবে তবে কি? বিয়ে কথা বাড়ানোর পর যদি থেমে যায় তাহলে তো আমাদের মেয়ের বদনাম। লোকে ভাববে মেয়ের কোনো ত্রুটি আছে। এমন কথা তুমি কবে থেকে মানতে শুরু করলে? মেয়ের বাবাদের অপারগতা বিশাল। তারা সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারলেও সমাজের মুখ বন্ধ করতে পারে না। অঞ্জু বেগম এক ধ্যানে স্বামীর মুখশ্রী পানে চেয়ে রইলেন। হাশেম মোড়ল কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আমাকে একটু সদরের দিকে যেতে হবে। কেন? আর এই অবেলায় কোথায় বা যাবে তুমি? একটা কাজ আছে। কথাটা বলেই সাদা পাঞ্জাবি আর টুপিটা পকেটে পুরে নিলেন হাশেম মোড়ল। আয়নায় একবার তাকিয়ে আসছি বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। অঞ্জু বেগম বিছানা ঝাড় দিয়ে নিজেও ঘর থেকে বের হলেন। হাতের কিছু কাজ এগিয়ে রাখা প্রয়োজন। মাত্রই এশারের নামাজ পড়ে বাড়িতে ফিরছেন হাশেম মোড়ল। সেই যে বিকেলের দিকে সদরে যাবেন বলে বেরিয়েছিলেন, সবে ফিরলেন তিনি। উনাকে দেখা মাত্রই রঙ্গন ধীর পায়ে এগিয়ে সামনে দাঁড়ালো, ক্ষীণ স্বরে সালাম জানালো সে। হাশেম মোড়ল সালামের জবাব দিলেন, ভালো মন্দ জিজ্ঞেসও করলেন। রঙ্গনের চোখের ভাষা এবং কিছু বলতে চাওয়ার আকুলতা বুঝতে পারলেন। তবুও প্রকাশ্য করলেন না, ছেলেটা নিজ থেকেই বলুক। ইতস্ততবোধ আর অজানা শঙ্কা নিয়েই রঙ্গন বলল, আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার মাকে নিয়ে আসব। হাশেম মোড়ল স্বাভাবিক কণ্ঠেই বললেন, এ তো ভারী উত্তম কথা, তুমি নিয়ে এসো তোমার মাকে। মনে মনে হাফ ছেড়ে বাঁচো রঙ্গন, সেই সাথে বড্ড খুশিও হলো। চোখ মুখ চিকচিক করছে, যেন অধিকাঙ্ক্ষিত কিছু পেয়েছে। আবছা আলোয় গভীর ভাবে পরখ করছেন হাশেম মোড়ল। অনেকেই বলে ওনার নাকি জহুরির চোখ, মানুষ চিনতে ভুল করেন না। আঙ্কেল, আমার আরেকটা কথা ছিল। হাশেম মোড়ল গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বল। মনের মাঝে থাকা কথাগুলোকে সাজিয়ে রঙ্গন বলল, আমাকে নিয়ে বাবার খুব স্বপ্ন ছিল। আমি মস্ত বড় ডাক্তার হব, অনেক নাম হবে আমার, গরিব অসহায় মানুষদের সেবা করব। এই বলে থামল রঙ্গন। কণ্ঠনালীতে হরতাল নেমেছে, বলার মাঝেও কথাগুলো থেমে থেমে আসছে। হাশেম মোড়ল পরবর্তী কথা শোনার জন্য অধীর আগ্রহে চেয়ে আছেন। নিজেকে ধাতস্থ করে রঙ্গন আবারও বলল, আজ আমি ডাক্তার, গরিব অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করি, অথচ আমাকে নিয়ে স্বপ্ন দেখা সেই বাবাটাই নেই। এখন দুনিয়া বলতে শুধুই আমার মা। নিজের জন্য অর্ধাঙ্গিনী আর মায়ের জন্য একজন বন্ধু হিসেবে আপনার মেয়েকে চাইছি। হাশেম মোড়ল রঙ্গনের চোখে চোখ রাখলেন। ছেলেটার চোখের পানি টলমল করছে, যেন যে কোনো মুহূর্তে কান্না করে দেবে। মায়া হলো হাশেম মোড়লের, কিছু একটা মনে করে রঙ্গনকে জড়িয়ে ধরলেন তিনি। আজ বহুদিন পর শ্রদ্ধা আর ভরসা হাত খুঁজে পেল রঙ্গন। হাশেম মোড়ল এবার রঙ্গনের বাহুতে আলতো হাত রেখে বললেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার হাতে আমার অমূল্য রত্ন তুলে দিতে কোনো আপত্তি নেই। এই বলে আর এক মুহূর্তে দাঁড়ালেন না, দ্রুত পায়ে প্রস্থান নিলেন। মিজান বারান্দা দাঁড়িয়ে মোবাইল এদিক সেদিক নিয়ে যাচ্ছে, বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে। উলের ট্রাউজার, গায়ে মোটা সোয়েটার, মাথায় উলের টুপি আর গলায় মাফলার জড়িয়ে একটা গোলুমলু শিশু পান্ডা সেজেছে মিজান। দূর থেকেই দাঁড়িয়ে দেখল রঙ্গন। সে এগিয়ে গেল অতিথিশালার দিকে, ভ্রুযুগল কুঁচকে মিজানকে শুধালো, এভাবে প্যাকেট হয়ে আছিস কেন? এই রঙ্গন, তোর কি শীত টিত করে না রে? যতটা তুই দেখাচ্ছিস ততটা শীত এখানে নেই, তবে শরীর শীতল করার মতো সম্মেলন অবশ্যই রয়েছে। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বল তো, কি চলছে তোর মাঝে? বিয়ের ফুল কি ফুটেছে? তোর কি মনে হচ্ছে? আমার মনে হওয়া দিয়ে কিছুই যায় আসে না, তুই বল। আমি তোর মুখ থেকে শুনতে চাই। এতক্ষণে আবিরও এসে পৌঁছেছে। মিজানের সঙ্গে আমিও একমত। কি চলছে তোর মাথায়?
মেয়েটাকে কি সত্যিই পছন্দ হয়েছে তোর? ফোনটা পকেটে রেখে মিজান বলল, তুই মজা করছিস তাই না? বিয়ে নামক সিরিয়াস ইস্যু নিয়ে মজা করব এই চিনলি আমাকে? তার মানে তুই সিরিয়াস? শুনেও খুশি হলাম। আন্টিকে জানিয়েছিস? না রে, আমি তো ভাবছি সবটা শুনে মায়ের রিয়েকশন কেমন হবে। আমার তো মনে হয় তোর মুখে বিয়ের কথা শুনে আন্টি খুশিতে আত্মহারা হয়ে উঠবেন। আবিরের বলা কথা শুনে মিজান বলল, যাক, একটা বিয়ে অন্তত খেতে পারবো। আর কতদিনই বা সিঙ্গেল টকমা নিয়ে ঘুরবি? আমি তো তোর ভাবিকে সকালেই জানিয়ে দিয়েছি। আবিরের কথায় মাথায় হাত পড়ল রঙ্গনের। এই ছেলে তো তার থেকে এক কাঠি উপরে। মাকে কথাটা এখনো জানাতে পারলো না, অথচ এই ছেলে জনে জনে বলে বেড়াচ্ছে। কিছু মনে করিস না? মিজানের কথা বুঝতে পারলো না রঙ্গন, ভ্রুকুঞ্চিত করে সুদাল, কেন? আমি তো ফ্রেন্ড সার্কেলের সবাইকে জানিয়ে দিয়েছি। মিজাইন না রে, তুই তো হাটে হাড়ি ভেঙে দিলি রে। অতিথিশালার ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে দাঁড়িয়েছে রঙ্গন। এই শীতের মাঝেও ঝিরিঝিরি বৃষ্টি রুমঝুম ধ্বনি তুলছে, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। শীত শীত আবহে অপ্রত্যাশিত মেঘ শীত যেন তোরতোর করে বাড়িয়ে তুলছে। মাত্রই ভরপেট খেয়েছে রঙ্গন, খাওয়ার পর একটু আধটু ঘুম পাচ্ছে বইকি। তবে এখন ঘুমানো যাবে না। রঙ্গন খেয়াল করলো ছাতা হাতে নিয়ে অনিশা বাড়ি ফিরছে। কোথাও কি গিয়েছিল? আজ তো শুক্রবার, কলেজও নেই। তাহলে কোথায় গিয়েছিল? রঙ্গন সেদিকেই চেয়ে রইল, যতক্ষণ না অনিশা বাড়ির ভেতরে প্রবেশ করলো। এরই মাঝে মুঠোফোন ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা লেখাটা। অধর প্রসারিত হলো রঙ্গনের। তাড়াতাড়ি করে কল ব্যাক করলো। ওপাশ থেকে মায়ের মধুর কণ্ঠস্বর ভেসে এলো। কেমন আছিস বাবা? আমি তো সবসময় ফিট এন্ড ফাইন। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। তুই কবে আসছিস? 3-2 মাঝেই। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোন মেয়েকে পছন্দ হয়েছে? রঙ্গন খানিকটা লজ্জা পেল। হসপিটালে জয়েন করার পর থেকেই তার মায়ের সেই এক কথা, পুত্রবধূ চাই। কিন্তু এখনো পছন্দসই কাউকে দৃষ্টিতে পড়েনি। তাই তো এখনো মনের মানুষকে পায়নি। রঙ্গন এবার হয়তো পেয়েছে। বেশি সময় না নিয়ে আমদা আমদা করে বলল, আসলে মা, মেয়েটাকে কোথায় থাকে? দেখতে কেমন? তাড়াতাড়ি বল, আমার আর তোর সইছে না। তুমি আমার মা নাকি বন্ধু? আমি তোর মা আর বন্ধু দুটোই। ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে বন্ধু হতে হয়। রঙ্গন তার মায়ের কথায় ক্ষীণ হাসল। মনোয়ারা বেগম আবারও বললেন, এবার তো বল মেয়েটাকে। তার আগে বলো, তুমি বুঝলে কি করে? এমনিতেই ধারণা করলাম আর কি। অনিশাকে আমার খুব পছন্দ হয়েছে মা। এটা ভালোবাসা কিনা জানি না, তবে প্রথম দেখায় আমি ওর মোহে পড়েছি। ওকে আমার চাই মা, ভীষণ করে চাই। ছেলের কথায় আলতো হাসলেন মনোয়ারা বেগম। যা, ছেলের সুমতি হয়েছে। কাউকে তো মনে ধরেছে। এবার অন্তত ঘরে পুত্রবধূ আসবে। খুশি হলেন তিনি। ছেলেকে শুধালেন, মেয়ের বাড়ি কোথায়? আমরা ক্যাম্পিং এর জন্য যে বাড়িতে থাকছি সেই বাড়ির মেয়ে। আমাকে কবে আসতে হবে? তুমি আমার এক কথায় রাজি হয়ে গেলে। আমার ছেলের উপর আমার শতভাগ আস্থা আছে। লাভ ইউ মা। এবার তো বলো, আমাকে কবে আসতে হবে? আমি মিজানকে ঢাকা পাঠিয়েছি। মনোয়ারা বেগম সশব্দে হেসে উঠলেন। ফোনের ওপাশ থেকে হাসির শব্দ পেয়ে বোকা বনে গেল রঙ্গন। মনোয়ারা বেগম ছেলেকে বললেন, বাপরে, এত তারা! এতদিন তো তুমি তারা দিতে, আজ আমি তারা দিলেই দোষ। মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে, সামনে পেলে কান মলে দিতাম। আরো কিছু সময় কথা বলে রেখে দিল রঙ্গন। সবাইকে মানাতে পারলেও আসল মানুষটাকে মানাতে পারবে কিনা জানা নেই। রঙ্গন সব সময় স্ট্রেট ফরওয়ার্ড। মুখের উপর কথা বলায় কখনো পিছুপা হয় না সে। তার উপর কিছুটা দ্বারা বটে, যা তার চাই সেটা চাই। কিন্তু এটা তো পুরো জীবনের বিষয়। এই নিয়ে কোনো ছেলে মানুষই নয়। আল্লাহ ভাগ্যে রাখলে হতেই হবে। চার সাথে মাটিতে সব বয়সী একসঙ্গে গোল্লাছুট খেলে যাচ্ছে। এখন সময়টা বিকেল। দুপুরের ঝিরিঝিরি বৃষ্টি তখনই থেমে গিয়েছিল।
এরপর বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে এক চিলতে রোদ উকি দিয়েছিল মুচকি হেসে, সেই রোদের তপ্ততা ছিল খানিকটা সিক্ত। ভূমি টান টান রূপ ধারণ করেছে, আবির আর রঙ্গন হাঁটতে বের হয়েছে। হঠাৎই দেখতে পেল খেলা নিয়ে হৈহট্টগোল লেগেছে মাঠে, সেখানে অনলও রয়েছে। ওদের টিমের সঙ্গে বিপরীত টিমের কথা কাটাকাটি হচ্ছে। রঙ্গনকে দেখতে পেয়ে অনল জিজ্ঞেস করল, আপনি এখানে? তোমাদের সঙ্গে খেলতে এলাম। আবির এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে রঙ্গন বলল, এই সামান্য খেলা নিয়ে বন্ধুদের মাঝে কেউ ঝামেলা করে। ওরাই ঝামেলা শুরু করেছে, আমাদের কোনো কথাই শুনছে না। রঙ্গন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের দুজনকে খেলতে নেবে তোমাদের সঙ্গে। আপনি পারবেন ভাইয়া? তোমার কি মনে হয় আমি শুধু ডাক্তারিটাই পারি? তেমন কিছুই না। তাহলে শুরু করা যাক। আবির আমতা আমতা করে বলল, এ ভাই তুই আমাকে ছাড়, আমি এসব খেলতে টেলতে পারি না। একবার ক্রিকেট খেলতে গিয়ে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাচ্ছিল, এখনো ভাবলে গা শিউরে ওঠে। তুই খেলবি, এটাই ফাইনাল। গোল্লা শুট খেলতে গিয়ে আমার ভবিষ্যৎ যদি ক্ষতি হয় তাহলে তোর নামে মামলা করব। তোর ফালতু কথা বাদ দে। কোচিং থেকে ফিরছে অনিশা, বাকি সব বিষয় স্যার বাড়িতে এসে পড়িয়ে গেলেও আইসিটি গিয়ে পড়তে হয়। কলেজের বিপরীত পারে পাবেল স্যারের কোচিং সেন্টার। নিরোদম্বর এখন পরিষ্কার, সারা আপগুলো ভেসে বেড়াচ্ছে দৈবাত সমীরণের তারে। দুপুরে একটু বাড়ি থেকে বের হয়েছিল, এরপর বাড়ি ফিরে খাবার খেয়ে আবারও বের হয়েছিল কোচিং এর উদ্দেশ্যে। পড়াদিঘির পাশের মাঠ থেকে হৈহল্লার আওয়াজ ভেসে আসছে। বাড়ি ফিরতে হলে ওই রাস্তা দিয়েই ফিরতে হবে। অনিশা সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল, ধীর পায়ে হাঁটতে শুরু করলো। দূর হতেই অনলের কণ্ঠস্বর আবছা শুনতে পেল অনিশা। মুখ তুলে তাকালো মাঠের দিকে, অনেক ছেলেপুলের ভিড় জমেছে। অনলের সমবয়সী সব বন্ধুরা খেলছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতের আলে দাঁড়িয়ে বসে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা মূলত খেলা দেখছে। অনিশা দেখতে পেল আবির আর রঙ্গনও এইটুকুন ছেলেপুলেদের সঙ্গে খেলছে। হাসি পেল অনিশার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই দেখতে লাগলো। রঙ্গনের পেছনে পেছনে কয়েকজন ছেলে আর আবির ছুটছে। হঠাৎই দৃষ্টি আটকে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। সেই প্রণয়ও কি তাকে দেখছে? খেলাতে আর মনোনিবেশ করতে পারল না রঙ্গন। অমনি খেলা থেকে আউট হয়ে গেল সে, আর জিতে গেল বিপরীত পক্ষ। অনল এগিয়ে এসে বলল, এটা কি করলেন ভাইয়া? আপনার জন্য তো আমরা হেরে গেলাম। এই রঙ্গন, তুই এটা কি করলি? ওদিকে কি দেখছিস তুই? ভাবনার ঘোর কাটল রঙ্গনের। এলোমেলো কণ্ঠস্বরে বলল, এই না কিছু দেখছি না তো। আবির তারপরও এদিক সেদিকে তাকিয়ে দেখতে লাগলো, আশানুরূপ কাউকে দেখতে পেল না সে। রঙ্গনের সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার সাথে সাথেই সেখান থেকে চলে গিয়েছিল অনিশা। অনল আর রঙ্গনও সেদিকটা তাকালো, তারাও কাউকে দেখতে পেল না। মেদিনীর বুকে সাজক প্রহর নামছে একটু একটু করে, নানান প্রজাতির পাখিরা তাদের ডানা দুটো ঝাপটে উড়ে যাচ্ছে বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে। নিরে ফেরার তারা বুঝি খুব। অনিশা তার ঘরের জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে বাহিরের দিকটায় চেয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কারো ফেরার অপেক্ষায় আছে সে। আচ্ছা, পাখিরা তো তাদের নিরে ফিরে যাচ্ছে, তাহলে তার কাঙ্ক্ষিত মানুষটার দেখা কেন মিলছে না? আদতে কি আসবে সেই মানুষটা? অবশ্যই সে যে আসবেই, কিন্তু অপেক্ষার প্রহর যে শেষ হয় না। আর অনিশাও সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ করেই ঘরের ভেতর অঞ্জু বেগমের আগমনে হকচকিয়ে গেল সে। আমদা আমদা করতে শুরু করলো। এই অবেলায় জানালা খোলা রাখার জন্য মায়ের কাছে একটা ঝাড়ি খেলবই কি? কিংকর্তব্যবিমূঢ় রঙ্গনা ক্ষিপ্র হস্তে জানালা আটকে দিল। এরই মাঝে গেট পেরিয়ে উঠোনের কাছটায় এলো রঙ্গন, আবির এবং অনল। তবে অপেক্ষাকারী চাতক পাখির দেখা আর মিলল না, সে যে জানালার দুয়ার আটকে দিয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের আজান পড়বে। অনি, একটু দেখে যা তো মা। মায়ের ডাকে সাড়া দিয়ে একাডেমিক বই টেবিলের উপর রেখেই অনিশা রান্নাঘরের দিকে ছুটল। কিসের জন্য ডাকছেন সেটাও তো জানা প্রয়োজন। খুব বেশি দরকার না পড়লে তো তার মা ডাকেন না, সবটা একা হাতেই সামলান তিনি। এখনো ঠিক সেটাই করার চেষ্টা করছেন। চুলায় তরকারি বসিয়েছেন। বাড়িতে বাড়তি মানুষ থাকায় 3 বেলায় রান্না করতে হয় ওনাকে।
এমনিতে রান্নার ক্ষেত্রে কাটাকুটি কাজ ফুলবানুই করে দেন। এটো প্লেট ধুয়ে রাখা আরো কিছু কাজ ফুলবানু নিজেই করে রাখে, তবে আজ সে কাজে আসেনি। তার ছোট ছেলেটা নাকি অসুস্থ। দুপুরে এসে টাকা নিয়ে গিয়েছে ঔষধ আনবে বলে। এদিকে রান্নাঘরের ভেতরে প্রবেশ করেই অনিশা বলল, আমাকে ডাকছিলে আম্মা? আমাকে একটু সাহায্য কর। ফুলবানু আজ আসেনি, তোর আব্বা একটু পরেই হয়তো নামাজ পড়ে চলে আসবেন, রান্না এখনো হয়নি, আবার ওদেরও তো খাবার দিতে হবে। ফুলের সোয়েটারের হাতা কনুই পর্যন্ত তুলে অনিশা জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্লেটগুলো ধুয়ে দিবি আর ফুলকপি, বেগুন, আলু, শিম কেটে রাখবি। তোর আব্বা সবজি দিয়ে রুই মাছ খেতে চেয়েছেন। আচ্ছা আম্মা। অনিশা তার কাজে লেগে পড়ল। প্রথমে সবজিগুলো কেটে তারপর ধোয়াধুয়ির কাজ করবে। এই ঠান্ডায় বারবার ঠান্ডা পানি ছোঁয়া একদমই ভালো না। অত শত কাজের মাঝে মেয়ের সর্দি লাগার ব্যাপারটা বেমালুম ভুলে গেলেন অঞ্জু বেগম। অনিশা নিজের কাজে মনোনিবেশ করল। আলুর খোসা ছেড়তে গিয়ে ডান হাতের তর্জনীর নখের কাছে বেশ অনেকটাই কেটে গিয়েছে। মুহূর্তের মাঝেই হাত রঞ্জিত হয়ে উঠল। তু শব্দও করল না অনিশা। তাতে যে মা জেনে যাবেন। এখন আবার হাত কেটে যাওয়ার কথা শুনলে হয়তো কষ্ট পাবেন অঞ্জু বেগম। তাই আর অনিশা তার মাকে ডাকলো না বা কিছু বলল না, তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। কষ্ট করেও হলেও দুপুরের এটো প্লেটগুলো একটা একটা করে ধুয়ে রাখলো। আম্মা আর কিছু করতে হবে না রে মা। অনলটা কি করছে একটু দেখিস তো। ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনায় মনোযোগ নেই তার, খেলাধুলার প্রতি ঝুঁকেছে। আচ্ছা। অনিশা রান্নাঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে যাওয়ার আগে অনলের ঘরে একবার উকি দিল। স্টাডি টেবিলে বসে খাতায় আঁকিবুকি করছে। এই ছেলেটার খামখেয়ালিপনায় খুব বিরক্ত হলো অনিশা। বড় বড় পা ফেলে ঘরের ভেতরে প্রবেশ করলো। পড়া বাদ দিয়ে কি করছিস? হকচকিয়ে উঠল অনল। ফ্যালফ্যাল করে বোনের মুখপানে তাকালো। এ কথা যদি তার আম্মা জানেন তাহলে আজ আর রক্ষে নেই। এমনিতেই রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনি ক্ষেপে আছেন। অনল আমতা করে বলল, আম্মাকে কিছু বলিস না আপা। সব বলবো আমি। তাহলে আমিও আম্মাকে বলে দেব তুই বিকেলে রঙ্গন ভাইয়াকে লুকিয়ে দেখছিলিস। কি সব উল্টোপাল্টা বক বক করছিস? এইটুকুন বাচ্চা ছেলে আমাকে মিথ্যে বলে থ্রেট দিচ্ছিস। আমি কোথায় মিথ্যে বললাম? আমি স্পষ্ট দেখেছি তোকে দাঁড়িয়ে হাসছিলিস। আর আমাকে একদম বাচ্চা বলবি না। আমি বড় হয়েছি। সশব্দে হেসে উঠল অনিশা। বোকা বনে গেল অনল। হাতে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে অনিশা বলল, আজকের মতো মাফ করে দিলাম। এখন মনোযোগ দিয়ে পড়। কথাটা বলেই বেরিয়ে গেল অনিশা। কেটে যাওয়া আঙুল খুব জ্বালা করছে, ক্ষতটাও অনেকটা গভীর। নখের দিক থেকে অনেকটা কেটেছে, এতক্ষণ ওনা দিয়ে চেপে রেখেছিল। রক্ত বের হচ্ছে। শরীর দুর্বল লাগতে শুরু করলো। এমনিতে রক্ত দেখতে পারে না অনিশা, ঝিমঝিম করতে থাকে। রক্তে ফোবিয়া আছে তার। দরজার কাছটায় এসে কম্পিত কণ্ঠে অনলকে ডাকলো। অনিশার গলার আওয়াজ অস্বাভাবিক লাগায় ছুটে এলো অনল। এসেই দেখলো দরজার কাছে পড়ে আছে অনিশা। জোরে চেঁচিয়ে অঞ্জু বেগমকে ডাকলো, আম্মা তাড়াতাড়ি আবার ঘরে এসো। অনল ক্রমাগত ডেকে যাচ্ছে অনিশাকে, কিন্তু চোখ খুলছে না। মনে হয় অচৈতন্য হয়ে পড়েছে। হাতটা রক্তে লাল হয়ে পড়েছে। অনলের গলার আওয়াজ পেয়েই অঞ্জু বেগম ছুটে এলেন। মেয়েকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেলেন তিনি। হাশেম মোড়ল এখনো বাড়ি ফেরেননি। এই মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছেন না অঞ্জু বেগম। দিকবিদিক শূন্য হয়ে পড়লেন। মুহূর্তেই অনলের দিকে তাকিয়ে এলোমেলো স্বরে বললেন, অতিথিশালায় গিয়ে রঙ্গন আর নয়তো আবিরকে ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মা। দৌড়ে বেরিয়ে পড়ল অনল। মিনিট দুয়েক পরে আবারও চলে এলো। এরই মাঝে রঙ্গনও চলে এসেছে। এসেই তাড়াহুড়ো করে পাজা গলা তুলে বিছানায় শুইয়ে দিল। সন্তপর্ণে হাতের রক্ত পরিষ্কার করলো, এরপর ব্যান্ডেজও করে দিল। তোর হাত কাটলো কি করে? এই তো সবই জ্ঞান ফিরেছে অনিশার। চোখ পিটপিট করে যখন তাকালো, দেখতে পেল সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রঙ্গন আর আবিরও এখানেই রয়েছে। মুহূর্তেই ঘাবড়ে গেল অনিশা। তার অবস্থা বুঝতে পেরে রঙ্গন বলল,
প্লিজ আপনি ঘাবড়ে যাবেন না, আপনার পালস একবার চেক করেই আমরা চলে যাব। রঙ্গন এসে অনিশার সামনে বসলো। পালস চেক করে বুঝতে পারলো মেয়েটার শরীর খানিকটা দুর্বল। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, হাতের আঙুলে ব্যান্ডেজ লাগানো। রঙ্গন অতি যত্নে সন্তর্পণে ব্যান্ডেজ করেছিল। অঞ্জু বেগমের ধৈর্য কুলোচ্ছে না। এই মেয়ের মাঝে ওনার প্রাণ ভ্রমর। অনেক সাধের মেয়ে ওনার। কিছু হয়ে গেলে না জানি কি হতো ওনাদের, ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠছে ওনার। অনিশা এবার শান্ত মোলায়েম স্বরে বলল, আলুর খোসা ছাড়াতে গিয়ে কেটে গিয়েছিল। রক্তরঞ্জিত হাত দেখে মাথা কেমন ঝিমঝিম করছিল। সে কি রে, তোর হাত কাটলো আর তুই আমাকে কিছুই জানাসনি? তখন আমাকে কেন জানাসনি? এই হাত নিয়ে এতগুলো এটো প্লেট গুলো ধুয়েছিস, কিছু বুঝতে দিসনি আমাকে? পড়ে গিয়ে যদি মাথায় ব্যথা পেতিস, তোর যদি কিছু হয়ে যেত? তেমন ভয়ের কিছু নেই আন্টি, হয়তো উনার রক্তে ফোবিয়া আছে, তাই রক্ত দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। একটু দুর্বল উনি। উনার জন্য এক গ্লাস গরম দুধ আর একটা ডিম সেদ্ধ করে দেবেন। আসছি আমরা। কথাটা বলে ঘরের দরজার কাছে গেল রঙ্গন আর আবির। চলতে গিয়ে হঠাৎ থেমে গেল রঙ্গন, পেছনে ফিরে একবার অনিশাকে দেখল। এরপর অনলকে নিজের কাছে ডাকলো। অনল কাছে গেলে রঙ্গন অঞ্জু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমি দুটো ঔষধ পাঠিয়ে দিচ্ছি, ওনাকে খাবার খাইয়ে ঔষধ দুটো দেবেন। আচ্ছা বাবা। অনলকে নিয়ে রঙ্গন আর আবির চলে গেল। অঞ্জু বেগম মেয়ের জন্য অল্প কিছু খাবার আর গরম দুধ ডিম নিয়ে এলেন। খাবার খেতে ইচ্ছে না করলেও মায়ের জোড়াজুড়িতে অল্প কিছু খেয়ে নিল অনিশা। রাতটা কোনো রকমে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠতে এক প্রকার দেরি হয়ে গিয়েছে অনিশার। সেই জন্য ফজরের নামাওটা কাজা হয়ে গিয়েছে। উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিয়েছে সে। খিদে পেয়েছিল খানিকটা। খাবারটা অঞ্জু বেগমই খাইয়ে দিয়েছেন। অনিশা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছে বিছানায়। এখন শুধু চুল বাঁধাটা বাকি। অনিশা তার আম্মাকে ডাকতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়ের ঘরে এসে দেখলেন মেয়ে ওনার কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে। এই দুর্বল শরীরে কোথাও যেতে দেবেন না বলে মনস্থির করেছেন তিনি, কিন্তু মেয়ে যে ওনার নাছোড়বান্দা। জোর করে বলেছে সে আজ কলেজে যাবে মানে যাবেই, কি আর করার। অঞ্জু বেগম রাজি না হয়ে পারলেন না। কলেজ ড্রেসের উপরে ডেনিম জড়িয়ে কাঁধে ব্যাগ ঝুলাল অনিশা। অঞ্জু বেগম মেয়ের জন্য টিফিন বক্স নিয়ে এলেন। আস্তে করে ব্যাগে ভরে দিলেন টিফিন বক্স। বারবার বললেন সময় মতো খাবারটা খেয়ে নিতে। অনিশা সায় জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিল। সোনালি রোদ উঁকি দিচ্ছে, তবুও শীত অনুভূত হচ্ছে। রোদের উষ্ণতা একেবারেই মোলায়েম। কলেজ ছুটির পর অনিশার পথরোধ করে দাঁড়ালো রঙ্গন। এভাবে পথরোধ করে দাঁড়ানোর মানে খুঁজে পেল না অনিশা। চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো আশেপাশে কেউ আছে কি না। যা রটার ইতিমধ্যেই খুব ভালোভাবে রটে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই। এই তো সকালেও শুনতে হয়েছে তোর নাকি শুক্রবারে বিয়ে। আরেকজন তো মুখের উপর বলে দিল তোর আপদ কেমন ছিল। সহপাঠীরা বলছে তোদের প্রেম কেমন চলছে। তখন কিছু বলতে নিয়েও থেমে যেতে হয় অনিশাকে। পাছেই না কারো কটু কথা শুনতে হয়। এভাবে হুটহাট পথরোধ করে দাঁড়াবেন না। আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? এমনিতেই লোকে আপনাকে আর আমাকে ঠিক চোখে দেখছে না। এখন যদি আমাদের দুজনকে কোথাও একসঙ্গে দেখে তাহলে অন্য কিছু ভাবতে পারে। অন্যের ভাবনায় আপনি এত প্রভাবিত হন। হকচকিয়ে গেল অনিশা। কি বলতে চাইছে লোকটা? এই রাস্তা এখন জনমানব শূন্য, তাই বলে এই নয় কেউ এই রাস্তা দিয়ে যাবে আসবে না। অনিশা কিছু একটা ভেবে বলল, কোথাও বসে কথা বলি। অফকোর্স। থেমে গিয়ে রঙ্গন আবারও বলল, থ্যাংক ইউ অনিশা। অনিশা এক পলক তাকালো রঙ্গনের দিকে। লোকটার ঠোঁটের কোণে প্রসারিত হাসির রেখা দৃশ্যমান। অনি একটু তো হায়া কর। এভাবে নির্বোধের মতন তাকিয়ে থাকলে কি ভাববে? তোর বুদ্ধি কবে হবে? দুটো দৃষ্টি বিনিময় হবার আগেই অনিশা অন্যদিকে তাকালো। নিজের কাজে লজ্জা পেল সে, তবে তা প্রকাশ করলো না। ভাগ্যিস লোকটা কিছু বুঝতে পারেনি। রঙ্গন আগে আগে হাঁটছে, অনিশা পেছনে। সামনেই একটা কফি শপ আছে। কলেজের বিপরীত পাড়ের গলিতে। এখান লোক সমাগম খুব বেশি নেই।
একটা দুটো মানুষ। তবে অনিশাকে হয়তো কেউ চিনবে না, লোকের কথার ভয় মেয়েটা মাস্ক পরে নিয়েছে। ছোট সেই কফি শপে গিয়ে বসেছে রঙ্গন আর অনিশা। আশেপাশে একটা দুটো মানুষ আছে বইকি, যারা আছে তাদের দেখে কপত কপতি মনে হচ্ছে। মুখ থেকে একবারের জন্য মাস্ক খুলে নিয়ে অনিশা। রঙ্গন দুজনের জন্য কফি অর্ডার দিয়েছে। 3 দিন আগে এই কফি শপে এসেছিল সে। এখানকার কফি সেদিনই প্রথম খেয়েছিল। টেস্ট মোটামুটি চলে। অনিশা একবার এদিক সেদিক তাকিয়ে রঙ্গনকে বলল, এখন তো দুপুর, নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে, ভাই খাবার অর্ডার করি। আমি কিছু খাবো না। নেমে এলো দুজনের মাঝে এক অবাক নীরবতা। রঙ্গন এক দৃশ্যে অন্যমনস্কা অঙ্গনাকে দেখে যাচ্ছে। রমণী গভীর ভাবে টেবিলের রেক্সিনের দিকে তাকিয়ে কি এত ভেবে যাচ্ছে জানা নেই তার। অনিশা মুখ তুলে রঙ্গনের দিকে তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। স্তম্ভিত হলো সে। খানিকটা ইতস্তত ভাব নিয়ে বলল, আসার পর থেকেই দেখছি চুপ করে আছেন। কিসের জন্য এখানে নিয়ে আসা হয়েছে বলবেন কি? প্রত্যুত্তরের আশায় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিশা। এরই মাঝে দুজনের জন্য কফি নিয়ে এলেন ওয়েটার। রঙ্গন হাসি মুখে গ্রহণ করলো। অনিশার দিকে এগিয়ে খাওয়ার জন্য ইশারা করলো সে কম্পিত হস্তে কফি মুখ কাছে নিল। বোকাশোকা চোরাচাহনিতে এদিক সেদিক তাকিয়ে মাস্ক খুললো অনিশা। রঙ্গন রিল্যাক্স হয়ে কফিতে সিপ নিচ্ছে। একবার ভাবলো এবার অন্তত কিছু কথা বলা প্রয়োজন। তাই গম্ভীর স্বরে বলল, একটা কথা বলি। অনিশা কফিতে সিপ নিয়ে বলল, জি। আপনার কি আমাকে একটু পছন্দ না? আমি কি সত্যিই অযোগ্য? কোনো উত্তর খুঁজে পেল না অনিশা। রঙ্গনকে তার অপছন্দ এমনটাও না, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করে না। আর তার আব্বা আম্মাই বা কি করে এই অচেনা অজানা লোকটাকে বিশ্বাস করছে? তাদের বাড়িতে থাকছে এই সপ্তাহ হতে চলল। এই কদিনই এতটা বিশ্বস্ত হয়ে উঠল। আজ সকালেও আব্বা আম্মার কথা আবছা শুনতে পেয়েছিল সে। আব্বা মতো দিয়েছে, তার মানে সবকিছু ভালো হলে বিয়ে ঠিকঠাক হয়ে যাবে। আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়েছে, আমার মাকেও জানানো হয়েছে। অবাক হলো অনিশা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল অনেকটা সময়। শান্ত মোলায়েম স্বরে বলল, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? স্বপ্নের পিছু ছুটে কখনো কাউকে ভালোবাসার সুযোগই হয়ে ওঠেনি। জীবনে প্রথম আপনার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। আমি উপলব্ধি করেছি কারো মায় ক্রমশ জড়িয়ে যাচ্ছি। আপনাকে আমি হারাতে চাই না অনিশা। অনিশার মনে পড়ল তার প্রিয় বান্ধবী মাধবী এমনই কারো কথায় প্রভাবিত হয়ে নিজের হাস্যজয় জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তখন ওরা মাধ্যমিক পরীক্ষা দিতে যেত সদরের একটা স্কুলে। তখনই পরিচয় হয় রুহুলের সঙ্গে। ছেলেটা সবসময় কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। একটু একটু করে অনুভূতি তৈরি হতে লাগলো মাধবীর মনে। ছেলেটাকে কখনোই সুবিধের মনে হতো না অনিশার। বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু মাধবী তার একটা কথা শোনেনি। আবেগে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। হুট করেই দুজনের প্রণয় হলো। এরপর পালিয়ে বিয়ে, পড়াশোনাও সেখানেই বন্ধ হয়ে গেল মাধবীর। পরিবার থেকে মেনে নেয়নি তাকে। চিরদিনের জন্য ত্যাগ করেছিল। রুহুলকেও তার পরিবার থেকে ত্যায্য করা হলো। প্রথম কয়েক মাস খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই বদলে যেতে লাগলো রুহুল। অল্পতেই রেগে যেত। ছোট ছোট কারণ দিয়ে ঝগড়া অশান্তি হতো। নিত্য নতুন সাংসারিক কলহ লেগেই থাকতো। এমনকি হাতও তুলতো মাধবীর গায়ে। তবুও মেয়েটা ভালোবাসার তাগিদে মুখ বুজে সবকিছু মানিয়ে নিত। মেয়েটা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যেতে লাগলো। একদিন হঠাৎ খবর এলো মাধবী আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার মেয়ে তো মাধবী নয়। মেয়েটা এত এত অত্যাচার সহ্য করার পরও কখনো আত্মহত্যার কথা মুখেও আনত না। মাধবীর মৃত্যুর খবর শুনে খুব আফসোস করেছিল তার পরিবার। পুলিশ অনেক তদন্ত করে, কিন্তু টাকার কাছে সত্যটা বিক্রি হয়ে যায়। রুহুল ফিরে গেল তার পরিবারে। প্রিয় বান্ধবীর ঝুলন্ত মরাদেহ পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছিল অনিশাকে। সেই শোক কাটাতেও অনেকটা সময় লেগেছিল। বিয়ে আর ভালোবাসা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় অনিশার মনে। সেই ধারণা থেকে এখনো অবধি বেরোতে পারেনি সে। নিজের ভাবনা থেকে বেরিয়ে অনিশা রঙ্গনের দিকে তাকালো।
প্রত্যুত্তরের আশায় লোকটা এখনো তাকে দেখছে, লোকটাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে। অনিশা বুঝতে পারল সে কারো মায়ের পড়ছে, খুব গভীর ভাবে। রঙ্গন যে অনিশার ব্যাপারে কিছু জানে না এমনটাও না। এই তো 5 দিন আগেই সিটি হসপিটাল থেকে ওদের 3 বন্ধুকে কৃষ্ণপুর কাল্পনিক গ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট গিয়েছিল গ্রামের অনেক গরিব অসহায়রা নাকি চিকিৎসাহীনতায় ভুগছে। এরপর আবির, রঙ্গন আর মিজান এসে উঠেছিল উত্তর পাড়ার মোড়ল বাড়ি, অর্থাৎ হাসেম মোড়লের বাড়িতে। অতিথিশালায় থাকতে দেওয়া হয়েছিল ওদের। আতিথেয়তার অন্ত রাখেননি হাসেম মোড়ল। এমনিতে গ্রামের সবাই ওনাকে এক ডাকে চেনে। এই তো সেদিন সকালে অনিশা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো রঙ্গন, আবির আর মিজান। তিনজনকে একসঙ্গে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়েছিল বোকাশোকা মেয়েটা। তারপরও মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করেছিল, কাকে চাই? রঙ্গন নিজে থেকে বলেছিল, হাসেম মোড়ল কি বাড়িতে আছেন? আব্বাকে দিয়ে আপনার কাজ কি? আর বলা নেই কওয়া নেই, বাড়িতে ঢুকে এলেন কেন, তাও আবার বাক্স পেটা গুছিয়ে। এই মেয়ের তারামি দেখে রাগ হলো রঙ্গনের। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে রঙ্গনকে দেখে মজা উঠছে আবির আর মিজান। রঙ্গন যখন বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো, তখন দমে গেল দুটোতে। এদিকে রঙ্গন শান্ত গম্ভীর স্বরে অনিশাকে বলল, উনি বাড়িতে আছেন কি? না জানলে ভারী উপকার হতো। আপনি কি বলবেন উনি বাড়িতে আছেন কি না? চুপসে গেল অনিশা। এদের তিনজনকে এক পলক দেখে বলল, আব্বা বাড়িতেই আছেন। কথাটা বলেই চলে গেল। কলেজে যাওয়ায় দেরি হচ্ছে তার। এদিকে রঙ্গন ফ্যাল ফ্যাল করে সেদিকটায় চেয়ে রইল এক দৃষ্টে। মেয়েটা বড্ড বোকা, সহজ সরল। প্রথম দেখাতেই অনিশা নামক মেয়েটাকে তার পছন্দ হয়েছে। রঙ্গন বুঝতে পারল তার 29 বছর জীবনে একটু একটু করে কারো মায় পড়তে যাচ্ছে। পুরো 3 দিন অনিশাকে ফলো করেছে সে। অথচ এ কথা ঘুণাক্ষরে টের পায়নি মেয়েটা। আড়ালে মাঝে মাঝে দুজনের দৃষ্টি বিনিময় হতো, তবে অনিশা সন্তর্পণে এড়িয়ে যেত। কিছুটা ভালো লাগা আর খানিকটা কৌতূহলবশত কিছু তথ্য জানতে গিয়ে মাধবীর কথা জানতে পারে রঙ্গন। এক্ষেত্রে মাইশা আর রুমির সঙ্গেও তার কথা হয়েছে। যেহেতু ওরা দুজন অনিশার সহপাঠী, নিজের ভাবনা থেকে বেরিয়ে রঙ্গন অনিশাকে জিজ্ঞেস করল, কিছু বলছেন না যে? আমার কিছু বলার নেই। যে যা পারছে সেটাই করছে। আমার কথার দাম আর কার কাছে আছে? শুধু আপনি রাজি হয়ে যান। আমি প্রমাণ করে দেব সবাই প্রতারণা করে না, কেউ কেউ কথা রাখে। অনিশা কি বলবে ভেবে পায় না। জীবনে এই পর্যায়ে এসে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কলেজে পড়া মেয়ের বিয়ে হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। গ্রামে তো মেয়েদের স্কুলের গণ্ডি পেরোনো আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে সময় এখন অনেক এগিয়ে গিয়েছে। রঙ্গন আবারও বলল, জোর করে হয়তো কারো প্রতি অনুভূতি তৈরি করা যায় না। তাই আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনাকে আমার চাই, ভীষণ করে চাই। আম্মা, আমার বিয়ে নিয়ে তোমরা খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছো না। বিছানায় চাদর বিছানোর মনোনিবেশ করছেন অঞ্জু বেগম। আজ অনিশাকে দেখতে আসছেন রঙ্গনের মা। সবকিছু ঠিকঠাক থাকলে আজই আংটি পরিয়ে রাখা হবে, অথবা কাবিন হয়ে যাবে। তিনি আজ সকালেই কৃষ্ণপুর এসেছেন। মিজান গিয়েছিল ওনাকে নিয়ে আসতে। দুপুরের খাবার নিয়ে সখ্য করতে গিয়েছিলেন অঞ্জু বেগম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ফুলবানুকে। অনিশাকে আজ কলেজ যেতে দেননি তিনি। আজ একটা বিশেষ দিন, মেয়ে যদি বাড়ি না থাকে বিষয়টা খারাপ দেখায়। বালিশের কভার বিছানার উপর রেখেই অঞ্জু বেগম বললেন, আমাকে একটা কথা বল, রঙ্গন কি ছেলে হিসেবে খারাপ? অকপটে অনিশা দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, ও তাহলে এমন করছিস কেন? মেয়ে হয়েছিস, একদিন তো বিয়ে দিতেই হবে। আগে আর পরে কি? আল্লাহ যখন যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। বাবা মায়ের সিদ্ধান্তের উপর কি তোর ভরসা নেই? অনিশা তার মায়ের মায়াবী মুখশ্রী পানে চেয়ে জবাব দিল, আছে। তাহলে রাজি হয়ে যা। কোনো কথার জবাব দিতে পারল না অনিশা। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হয়ে এলো। নিজের ঘরে গিয়ে সন্তর্পণের দরজা আটকে দিল। অনিশার এহেন কাজে কোনো প্রভাব পড়ল না অঞ্জু বেগমের উপর। তিনি নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বসার ঘরে রঙ্গন, তার মা মনোয়ারা বেগম, আবির, মিজান আর অনন্ত বসে আছে।
আজ সকালে কৃষ্ণপুর গ্রামে এসেছেন মনোয়ারা বেগম। দুপুরে অঞ্জু বেগমের সঙ্গে খোশগল্প জুড়েছিলেন, অল্প সময়েই দুজনের ভাব জমেছে। এখন সময়টা বিকেল। অঞ্জু বেগম সকলের জন্য নাস্তার বন্দোবস্ত করছেন। একা হাতে সবকিছু সামলে উঠতে পারছেন না। মেয়েকে দিয়েও কোনো কাজ করাতে দিতে চাইছেন না তিনি। ফুলবানু হাতে হাতে একটু আধটু সাহায্য করে দিচ্ছেন। কাজের ক্ষেত্রে এত তাড়াহুড়োর ব্যাপারটা বোধগম্য হচ্ছে না ফুলবানু। বোকাশোকা স্বরে অঞ্জু বেগমকে জিজ্ঞেস করলেন, ভাবে আইজকা এত আয়োজন কি এর লাইগা? রঙ্গনের মাকে তো দেখেছি, তিনিও অনিকে দেখতে এসেছেন। উনি আমার বুঝি বিয়া দিয়া দিবেন। ভাগ্যে থাকলে হবে। ফুলবানু তুমি এই দিকটা দেখো, আমি গিয়ে দেখি অনি কি করছে। আচ্ছা ভাবি, আপনি নিশ্চিন্তে থাকেন। কাজের ফাঁকে ঘরে এসে অঞ্জু বেগম ওনার আলমারি থেকে মেরুন রঙা বেনারসি শাড়িটা বের করলেন। শাড়ির উপরিভাগে কোমল ভাবে স্পর্শ করলেন। সুন্দর একটা সুবাস আসছে শাড়িটা থেকে। অনেকদিন ধরে ওনার স্বপ্ন এই শাড়ি পরিহিত অনিশাকে দেখে চোখ জুড়াবেন তিনি, আজ সেই দিন এলো যেন। এই শাড়িটা পরে নে, পারলে একটু সাজিস আর চুল বিনুনি গেঁথে নিবি। তুমি শাড়ি পরিয়ে দাও আম্মা। বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। মায়ের কথা অনুযায়ী আয়নার সামনে গিয়ে বসলো অনিশা। অঞ্জু বেগম মেয়ের মৃগনয়নায় গাঢ় কাজল লেপটে দিলেন। লম্বা কৃষ্ণগুচ্ছ কেশ বিনুনি গেঁথে দিলেন। বেশ কিছুটা সময় নিয়ে মেরুন রঙা বেনারসিটা পরিয়ে দিলেন। কয়েকটা সেফটি পিনও লাগিয়ে দিলেন যেন কোনো সমস্যা না হয়। মেয়েকে আয়নায় সামনে দাঁড় করালেন। আয়নায় অনিশায় প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। মেয়ের চিবুক ছুঁয়ে মুখটা উঁচু করলেন অঞ্জু বেগম। মাশাআল্লাহ, ভীষণ সুশ্রী দেখাচ্ছে আমার অনিকে। অনিশা কিছু বলল না। অঞ্জু বেগমের চোখ দুটো টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। বেশ কয়েকবার চোখের পলক ফেলে টলমল করতে থাকা অশ্রু শুষে নিলেন। পুরোটাই অনিশার দৃষ্টির অন্তরালে। এরপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন অঞ্জু বেগম। মায়ের হাব ভাব খানিকটা বুঝতে অসুবিধে হলো অনিশার। টেবিলের উপর বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়েছে। রান্নাঘর থেকে একটা একটা ট্রেতে করে নিয়ে আসছে ফুলবানু। কথাবার্তা হচ্ছে বড়দের মাঝে। ভালো মন্দ অনেক কথার মাঝে মনোয়ার বেগম বললেন, অনেক কথাই তো হলো ভাই সাহেব, এখন যদি আপনার মেয়ে নিয়ে আসতেন। স্ত্রী উদ্দেশ্য করে হাসেম মোল্ল বললেন, অঞ্জু যাও, অনিকে নিয়ে এসো। অঞ্জু বেগম ছুটলেন মেয়ের ঘরের দিকে। কিছুক্ষণ পরে শাড়ির আঁচল দ্বারা ঘুমটা টেনে রাখা অনিশাকে নিয়ে এলেন। অতিরিক্ত নার্ভাসনেস এর জন্য হাত পা রীতিমতো কাঁপছে অনিশার। সেকেন্ড পাঁচেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। শান্ত মোলায়েম স্বরে সকলের উদ্দেশ্যে সালাম জানালো। চিকন মেয়েলি কণ্ঠস্বর কর্ণগোচর হতেই মনোয়ারা বেগম সেই দিকটায় তাকালেন। মেয়েটাকে দেখে এক পল থমকালেন তিনি। মনোয়ারা বেগম গভীরভাবে পরখ করলেন অনিশাকে। উজ্জ্বল শ্যামবর্ণের দেহে মেরুন রংটা ফুটে উঠেছে, সেই সাথে ঢেউ খেলানো লম্বা বিনুনি। মেয়েটার গাল দুটো রসগোল্লার ন্যায় গোলমোল। মৃগনয়নায় গাঢ় কাজল লেপটে দেওয়া, অসম্ভব মায়াবী দেখেছে। যে কেউ মায়ায় পড়ে যাবে। অঙ্গনা এতটাই মায়াবী, তাই তো রঙ্গনায়ক দেখায় প্রেমে পড়তে বাধ্য হয়েছে, যেখানে তাকে ধরে বেঁধেও মেয়ে পছন্দ করাতে পারেননি মনোয়ারা বেগম। নিজের হাত থেকে একটা আংটি খুলে অনিশার অনামিকায় পরিয়ে দিলেন তিনি। এই আংটিটা ওনার শাশুড়ি ওনাকে যখন এক দেখায় পছন্দ করেছিলেন তখন পরিয়েছিলেন। আজ তিনি অনিশাকেও সেটা দিলেন। রঙ্গন বুঝতে পারল তার মায়েরও অনিশাকে পছন্দ হয়েছে। অঞ্জু বেগম মেয়েকে নিয়ে গেলেন ঘর থেকে। এখন বড়রা কথা বলবেন। তবে পরবর্তী কথা বাড়ানোর আগেই হাশেম মোড়লের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বললেন, ভাই সাহেব, আমি কি আপনার মেয়ের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে পারি? উপস্থিতি সকলের থমকাল। রঙ্গন, আবির আর মিজান একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। হঠাৎ করে রঙ্গনের অস্বাভাবিক লাগছে, কিন্তু তার মা কখনোই তার খারাপ চাইবেন না, এটাই তার বিশ্বাস। মায়ের হয়তো আলাদা ভাবে কোনো কথা রয়েছে। ব্যাপারটা স্বাভাবিক নেওয়াই উত্তম। হাশেম মোল্ল নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। সব জায়গায় দেখে আসা হয়েছে ছেলে মেয়ে আলাদা কথা বলে, তবে আজ হচ্ছে তার উল্টোটা। ছেলের মা মেয়ের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চাইছেন।
বিষয়টা একদমই অন্যরকম লাগছে। তারপরও অকপটে হাসেম মোড়ল রাজি হয়ে গেলেন। মনোয়ারা বেগম গেলেন অনিশার ঘরের সামনে, দরজা অনেকটা ভিড়িয়ে রাখা। তিনি দরজার কাছে এসে পরপর দুবার টোকা দিলেন। ঘরের ভেতরে থাকা অঙ্গনা এক পলক নিজের অনামিকায় তাকালো। এরপর জোরসড় হয়ে বিছানার কাছের দিকটা এগিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর প্রবেশ করলেন মনোয়ারা বেগম। উনাকে দেখে অবাক হলো অনিশা, তবে অবাকের লেশমাত্র নেই শ্যাম গৌর মুখপানে। মনোয়ারা বেগমকে সালাম জানালো সে। হাসি মুখে সালামের জবাব নিলেন মনোয়ারা বেগম। এগিয়ে গিয়ে বসলেন বিছানায়। ইশারায় অনিশাকেও বসতে বললেন তিনি। ভদ্রমহিলাকে অবজ্ঞা করতে পারল না অনিশা। কিছুটা দূরত্ব রেখে বসল। মনোয়ারা বেগম বলতে শুরু করলেন। রঙ্গন তখন মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। হঠাৎ একদিন অফিস থেকে খবর আসে রঙ্গনের বাবা হার্ট অ্যাটাক করেছেন। অফিস থেকে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। উনি আমাদের দুজনকে একা ফেলে না ফেরার দেশে চলে গিয়েছেন। রঙ্গনকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। কষ্ট করে হলেও ওনার অপূর্ণ স্বপ্ন পূরণ করেছি আমি। রঙ্গনকে মানুষের মতো মানুষ তৈরি করেছি। তার ছেলে আজ মস্ত বড় ডাক্তার। রঙ্গনের জন্য আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু কথা এগোনোর পূর্বেই বাতিল। আমিও হার মেনে নিয়েছি। ছেলে যখন কাউকে পছন্দ হবে তখন নিজে থেকেই বলবে। কাল আমার ছেলেটা বলল ওর কাউকে ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে তা না, ও ভালোবাসতে শুরু করেছে। আমিও মেনে নিয়েছি। আমার কাছে ছেলের সুখটাই আসল। আজ এখানে এসে আমার ছেলেটাকে অন্যরকম উৎফুল্ল মনে হলো। রাজি হওয়া না হওয়া সবটাই তোমার উপর। তবে একটা কথা, রঙ্গনকে আমার ছেলে হিসেবে পেয়ে আমি গর্বিত। নিঃসন্দেহে আমি একজন রত্নগর্ভা। লম্বা বক্তৃতা দিয়ে থামলেন মনোয়ারা বেগম। অনিশা ডাবডাব করে চেয়ে রইল ভদ্রমহিলার মুখপানে। এতক্ষণ শুধু অপলক দৃশ্যে তাকিয়ে কথাগুলো শুনছিল সে। মনোয়ারা বেগম ক্ষীণ হাসলেন আর বললেন, তুমি খুব শান্তশিষ্ট। জানো, তোমার বয়সে আমিও ঠিক এমনই ছিল। আজ তোমার মাঝে নিজের ছায়া দেখতে পেলাম। কথা বলে অনিশার মাথায় হাত বুলিয়ে চিবুক শুয়ে হাতে চুমু খেলেন। এরপর কিছু না বলে চলে গেলেন বসার ঘরে। ঘরে বসে থাকা বোকা রমণী এখনো আগের ভঙ্গিতে বসে আছে। ভদ্রমহিলা এই এলেন আবার এই চলে গেলেন। সবকিছুই যেন ঝড়ের বেগে ছুটছে। রঙ্গনের পাশে গিয়ে বসলেন মনোয়ারা বেগম। একবার ছেলের মুখ পানে তাকালেন, এরপর হাসেম মোড়লের উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, সিদ্ধান্ত সবটা অনিশার উপরে থাক। এই নিয়ে জোর করার কোনো দরকার নেই। আমিও তো একজন মা, আমি বুঝি সন্তানের মনের খবর। মনোয়ারা বেগম বেরিয়ে আসার পরপরই অঞ্জু বেগম ঘরের ভেতরে ঢুকেছিলেন। সবকিছু এখন মেয়ের সিদ্ধান্তের উপর। মেয়ের সিদ্ধান্ত নেতিবাচক হলে হাসেম মোড়লকে এতগুলো মানুষের কাছে ছোট হতে হবে। দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে অঞ্জু বেগমের। তিনি দেখলেন অনিশা আয়নার সামনে দাঁড়িয়ে একদৃশ্যে নিজেকে দেখে যাচ্ছে। পুতুল বউ লাগছে আজ তাকে। এমন সাজে তো কখনো দেখা হয়নি নিজেকে। কি হতে যাচ্ছে ওনার ধারণা নেই। অনিশার কাছে গিয়ে বললেন, মেয়ের মনের কথা বুঝতে এতটা অসুবিধে হবে না বা হতে পারে না। দেখ মা, হয়ে জিজ্ঞেস করতে খানিকটা অস্বস্তি হচ্ছে আমার। তারপরও জিজ্ঞেস করতে চাই, তুই রঙ্গনকে পছন্দ করিস তাই না? বেশি কথা না বাড়িয়ে অনিশা অকপটে সাদাসিধে জবাব দিল, আমার কোনো আপত্তি নেই আম্মা। তোমরা যা ভালো বোঝ। মেয়ের কথায় সন্তুষ্ট হলেন অঞ্জু বেগম। মেয়ের ললাটে মমতাময় ওষ্ঠ ছোঁয়ালেন। এরপর বড় বড় পা ফেলে চলে গেলেন। গধূলি আকাশ আজ লাজুক। আরক্তিম ময়ূখের ছড়া ছড়াচ্ছে। পুরো ঘরময় মলয় পবন দোদুল্যমান। শরীর শীতল করা হাওয়া। সোয়েটার পরার মতো শীত করছে না যদিও। অনিশা তার গায়ে একটা পাতলা শাল জড়িয়ে রেখেছে। সেই যে ঘরে এসে বসেছিল আর বের হয়নি। এই একটা সপ্তাহে তার জীবনটা একটু একটু করে বদলেছে। হুট করেই একটা মানুষের প্রতি আকস্মিকভাবে অনুভূতি তৈরি হলো। লোকটা হুট করে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করলো। একাকী বললেও ব্যাপারটা এত তাড়াতাড়ি বিয়ে অব্দি গোড়াত না। কিন্তু লোকটা তো লোকসমাগমে কথাটা বলেছিল, গ্রামেও কথাটা অল্প সময়ে ছড়িয়ে পড়েছিল। রঙ্গনকে যে তার অপছন্দ এমনটাও না। নিজের মনের কথা শুনেই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে অনিশা।
এতে খুব একটা আফসোস হচ্ছে না তার। হয়তো এটাই তার অদৃষ্টে ছিল, এক নতুন সম্পর্কে আজন্মকালের জন্য আবদ্ধ হয়ে গেল রঙ্গন ও অনিশা। দুটো মানুষ মিলিত হলো জীবনসঙ্গী নামক সম্পর্কে। দুটো পরিবার মিলিত হলো কুটুম্বিতা নামক সম্পর্কে। আমার বন্ধু হবে বৌমা। অতিথিশালায় যাওয়ার পূর্বেই মনোয়ারা বেগম আবারও অনিশার সঙ্গে দেখা করতে এসেছেন। এসেই হেন কথাটা বললেন তিনি। সহসা চমকাল অনিশা, জীবনে এই প্রথম শুনছে শাশুড়ি বন্ধুত্ব করতে এসেছে। কখনো এমন কথা শোনেনি বা শোনার ভাগ্য হয়নি তার। কম্পিত কণ্ঠে বলল, বন্ধু? কেন বন্ধু হতে পারি না? সারাদিন বাড়িতে আমি একাই পড়ে থাকি, একা সময় কাটেই না। এখন আমার একটা সাথী হয়েছে। খুব শীঘ্রই তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব। তোমাকে আমার ভাই পছন্দ হয়েছে বৌমা। অনিশা অবাকের থেকেও অবাক হলো। এমনও শাশুড়ি হয়? হবে হয়তো। এবার মনে হচ্ছে সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মুচকি হাসল অনিশা। শাশুড়ি হিসেবে মনোয়ারা বেগমকে খুব পছন্দ হয়েছে তার। রাতের জন্য ভারী খাবার রান্না করা হচ্ছে। অঞ্জু বেগম প্রথমেই এক চুলায় গরুর গোস্ত আর আরেক চুলায় পোলাও রান্না বসিয়ে দিয়েছেন। ফুলবানুকে দিয়েছেন মুরগি কাটতে। বেচারি সেই কখন থেকে মুরগি কেটে যাচ্ছেন। 4টে মুরগি আনা হয়েছিল। মানুষও তো কম না। তারপরও বাড়ির খাবার কিছুটা বাড়তি করে রাখা হয়। ফুলবানু উনার ছেলের জন্য বাড়িতে করে খাবার নিয়ে যান, আজও তার অন্যথা হবে না। এখন শুধু মুরগির রোস্টটা রান্না করা বাকি আছে। সবজি আর মাছ ভাজা আগেই হয়ে গিয়েছিল। দুপুরে বাড়ির পেছনের দিকের পুষ্করিণী থেকে বড় বড় মাছ তোলা হয়েছে। বাড়িতে কুটুম এসেছে বলে কথা। আতিথেয়তার অন্ত রাখবেন না হাসেম মোড়ল। বেশ অনেকগুলো বিকেল অতিবাহিত হয়েছে। কাবিন হবার পরের দিনই মনোয়ারা বেগম ঢাকা ফিরে গিয়েছেন। রঙ্গন সহ বাকিরাও ফিরে গিয়েছে। সামনের মাসের শেষের দিকে অনিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর দুজনের রিসেপশনের আয়োজন করা হবে। সেদিনই রেজিস্ট্রি ম্যারেজ হবে। মেয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন হাসেম মোড়লের। পুরো গ্রাম দাওয়াত করে খাওয়াবেন তিনি। উনার সিদ্ধান্তে কেউ দ্বিমত করেনি। বাড়িতে উনার কথাই শেষ কথা। কাবিনের পর থেকে একদিনও রঙ্গনের সঙ্গে অনিশার যোগাযোগ হয়নি। তার তো ফোন নেই, যোগাযোগ করবে কি করে? আর রঙ্গন তো নিজ থেকেও তার সঙ্গে কথা বলতে চায়নি। আগ বাড়িয়ে কেন কথা বলবে সে? পরক্ষণেই মনে হলো, অনির বাচ্চা, বেশি ভাব দেখাস না। নিজেকে শাসাতে লাগলো অনিশা। আবার নিজেই আওড়াল, অবশ্যই ভাব দেখাবো। আমি অভিমান করেছি, তার উচিত আমার মান ভাঙানো। আরো কত শত ভাবনা উকি দেয় অনিশার হৃদয় ও মস্তিষ্কে। একটু একটু করে সম্পর্কটাকে মেনে নিতে শুরু করেছে সে। পুরো কল্পনা জুড়ে এখন শুধুই রঙ্গন। লোকটা কি মায় বাঁধল তাকে? মান অভিমানের মধ্যে দিন কেটে যাচ্ছে অনিশার। অন্যদিকে হসপিটালের ব্যস্ততায় অনিশার সঙ্গে কথা বলার সময় হয়ে উঠছে না রঙ্গনের। সময় তো অজুহাত। রঙ্গন তো অনিশাকে সময় দিচ্ছে সবকিছু মানিয়ে নেওয়ার। বিয়েটা যেভাবে হুট করে হয়ে গেল। এখন অনিশার উচিত নিজেকে সময় দেওয়া। রঙ্গন পরক্ষণেই ভাবলো, একটা ছোটখাটো সারপ্রাইজ দিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ভাবনাটা পছন্দ হলো তার। হসপিটাল থেকে 2 দিনের জন্য ছুটি নিতে হবে। ছুটি দিবে কিনা শিওর ভাবে জানে না রঙ্গন। এই তো ঘন্টাখানেক সময় হলো সে হসপিটালে এসেছে। রঙ্গন একবার ফোনটা বের করে সময় দেখলো 9:30 বাজছে। তাকে তো ইদানিং 9টা বেজে যাওয়ার আগেই হসপিটালে আসতে হয়। সেই কখন থেকে অনিশাকে ডেকে যাচ্ছেন অঞ্জু বেগম। মেয়েটা এত ঘুম কাতুরে, ছেলেটাও হয়েছে তেমন। পুরো কুষ্টিটাই তো এমন। এরা ঘুমোতে পারলে বাজে। বাপের মতোই হয়েছে দুটোতে। মায়ের বাছাই কণ্ঠস্বর শুনতে শুনতে ঘুম অনেকটাই হালকা হয়েছে অনিশার। আর অলসতা নয় ভেবেই চট করে উঠে বসলো সে। ঘুমের রেশ এখনো কাটেনি। বিছানায় বসে বসে ঝিমুচ্ছে অনিশা। শেষ রাতের দিকে শুয়েছিল সে। আজ থেকে তার পরীক্ষা আরম্ভ। রাত জেগে পড়তে হচ্ছে। ইদানিং পড়ায় মনোনিবেশ করা কষ্টকর হয়ে উঠছে তার। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই জোর করে হলেও পড়তে তো হবেই। অতশত ভাবনার মাঝে অঞ্জু বেগমের সেই বাছাই কণ্ঠস্বর আবারও কর্ণগোচর হলো। তুই নিজেকে ছাত্রী হিসেবে পরিচয় দিস। অনিশা আধোজা চোখ পিটপিট করে বলল, কেন আম্মা?
10টা বাজতে চললো আর তুই কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। ভারী কণ্ঠে অনিশা বলল, তুমি আমাকে আগে ডাকতে পারলে না? বেজায় বিরক্ত হলেন অঞ্জু বেগম। অনিশার গায়ের উপর থেকে লেপটা সরিয়ে দিয়ে বললেন, বেশি কথা নয়, উঠে তাড়াতাড়ি তৈরি হ, আমি নাস্তা বেড়ে রাখছি। অনিশার প্রত্যুত্তরের আশা করলেন না অঞ্জু বেগম। দ্রুত পায়ে ঘর ত্যাগ করলেন। অনিশা সময় নষ্ট করলো না, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এলো, সাদা কলেজ ড্রেস গায়ে জড়িয়ে নিল। লম্বা চুলে আলতো হাতে দুটো বিনুনি গেঁথে নিল। চোখের পলকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিয়েছে অনিশা। অনি, খাবার খেয়ে যা, না খেয়ে এক পা বের হতে পারবি না বলে দিলাম। মায়ের গলার আওয়াজ পেয়ে অনিশা ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। অঞ্জু বেগম তার জন্য প্লেটে রুটি আর সবজি বেড়ে রেখেছেন। তাড়াতাড়ি এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কথানুযায়ী অঞ্জু বেগম নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দিলেন। খাওয়া শেষ হতেই অনিশা তার ঘরে গেল প্রয়োজনীয় কাগজপত্র নিতে। এরই মাঝে হঠাৎ করে অঞ্জু বেগম কানে ফোন নিয়ে এলেন। অনিশা তা খেয়াল করলো না, সে তো কলম খোঁজায় ব্যস্ত। এই তো কালো সব গুছিয়ে রেখেছিল। নিজের উপরই বিরক্ত প্রকাশ করলো অনিশা। বের হতে এখনো কিছুটা সময় বাকি আছে। আজ প্রথম দিন, তাই হাসেম মোল্লা তাকে কলেজে দিয়ে আসবেন। সিট পড়েছে সদরের দিকে। মেয়ের কোনো হেলদোল নেই দেখে অঞ্জু বেগম বললেন, তোর নতুন বন্ধু কল দিয়েছে। আমার কোন নতুন বন্ধু আবার কল করলো? বোকা মেয়ে, তোর শাশুড়ি। হকচকিয়ে গেল অনিশা। চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলল, আগে বলবে তো। এখন বললাম তো, নে কথা বল। ফোনটা অনিশার হাতে দিয়ে অঞ্জু বেগম চললেন বাকি কাজগুলো করতে। মেয়ে কিছুক্ষণ পরেই পরীক্ষা দিতে বের হবে। অনিশা ফোনটা কানে নিয়ে সালাম জানালো। কেমন আছো মা? তোকে ছাড়া খুব বেশি ভালো নেই রে। কবে যে তোকে আমার কাছে নিয়ে আসবো। আড়ালে হাসলো অনিশা। মনোয়ারা বেগম আবারও বললেন, শান্ত মস্তিষ্কে ভালো করে পরীক্ষা দিস। পরীক্ষা শেষ হলেই আমার ঘরের বউকে আমি আর দূরে রাখবো না। খানিকটা লজ্জা পেল অনিশা। কথা কাটানোর জন্য বলল, আচ্ছা। খেয়েছো তুমি? হ্যাঁ। আর শোনা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মা? সেটা বললে কি আর সারপ্রাইজ থাকে? তোর দেরি করিয়ে দিচ্ছি। প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হয়। সিটও তো খুঁজতে হবে। আল্লাহর নাম দিয়ে বেরিয়ে পড়। আচ্ছা। ফি আমানিল্লাহ। বাচ্চা কল কাট হয়ে গেল। অনিশা ফোনটা বিছানার উপর রেখে দিল। ঈষৎ লজ্জার আভাস সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল। তার মানে অপেক্ষার অবসান ঘটবে। আচ্ছা, লোকটার কি তাকে দেখতে ইচ্ছে করে না? সেই যে গেল, আর তো কথা বলল না তার সঙ্গে। আজ 15 দিন পেরিয়ে যাচ্ছে, অথচ লোকটা তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। তবে কি সমস্ত মোহ কেটে যাচ্ছে? একদিন কি হুট করেই সমস্ত মোহ মায়া কেটে যাবে? অন্তরাত্মা কেঁপে উঠল অনিশা। এসব কথা ভাবতেও ভেতরেটা শুকিয়ে যায়, ভয় লাগে যে ভীষণ। সময় 1 ঘন্টা পেরিয়ে গেছে। অনিশার সিট পড়েছে সবার সামনে। এই নিয়ে রাগ হলো খুব। এখন এতগুলো পরীক্ষা স্যারদের মুখ দেখে দিতে হবে, একটু ঘাড়ও ঘোরানো যাবে না। তাহলেই খাতাটা অক্কা পাবে। অনিশা যতটা পারছে লেখার চেষ্টা করছে। খাতা তো আর খালি দেওয়া যায় না। অনিশার পাশের সিটে অন্য কলেজের একটা মেয়ে বসেছে। মেয়েটার নাম মরিয়ম। ওদের ডান পাশে বসে মেয়েগুলো সব অন্য কলেজের। মাইশা বসেছে অনিশার পেছনের সিটে, আর তার পেছনে রুমি। দুজনে অতি সাবধানে একে অপরের খাতা দেখাদেখি করে লিখছে। পেছনের সিটে বসা আনি মেয়েরা বারবার মৃদুস্বরে ডাকছে মাইশাকে। আজ ইংরেজি পরীক্ষা। প্রশ্নও খানিকটা কঠিন এসেছে বইকি। মাইশার হাবভাব দেখে মনে হচ্ছে সে সবই পারে। রুমি আহ্লাদে গদগদ সুরে বলল, ময়না, আমাকে 4 নং প্রশ্নের উত্তরটা দেখা। এবার যেন একটু সাহস পেল আনি। সেও তাল মিলিয়ে বলল, আমাকেও একটু দেখা না ময়না। একথা শুনে অনিশা হালকা ঘাড় ঘুরিয়ে আনিকে দেখল। তার পাশ থেকে মরিয়ম খানিকটা ঘুরে পিছন দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার নাম কি ময়না? মাইশা সহ বাকি দুজন সশব্দে হেসে উঠল। এদের হাসি চোটে বোকা বনে গেল মরিয়ম। অনিশা বেজায় বিরক্ত হল। হুট করেই এক্সাম হলে গার্ডে থাকা শিক্ষক রেগে গেলেন। চেঁচিয়ে বললেন, সাইলেন্স।
কেঁপে উঠল সকলে। এরপর আর কেউ টুটা শব্দ পর্যন্ত করেনি। পরপর আরো 2 ঘন্টা খুব তাড়াতাড়ি যেন পেরিয়ে গেল। আজকে পরীক্ষা খুব ভালোই হয়েছে। শেষ সময় এসে ওরা একে অপরকে সাহায্য করেছে। মাইশা আর রুমিও সাহায্য করেছে। এদের দুটোর সাথে খুব ভালো সখ্য কখনোই ছিল না, আর না ওদের তরফ থেকে ছিল। তবে আজ অনিশা এক অন্য রূপ দেখলো, ওদের নতুন বন্ধুত্বের মানে খুঁজে পেল। অপর সাইড থেকে অন্য কলেজের একটা মেয়ে টুকলি করছিল। ধরা পড়ে যাওয়ার ভয় সেই মেয়েটা অনিশার পায়ের কাছে কাগজটা ছুঁড়ে মারে। গার্ডে থাকা 2জন শিক্ষকের কাছে ব্যাপারটা দৃষ্টিগোচর হলো। দুজনেই এগিয়ে এলেন অনিশার কাছে। একজন অনিশার থেকে খাতাটা নিয়ে নিলেন, আরেকজন কাগজটা অন্য পরীক্ষার্থীকে দিয়ে তুলিয়ে নিলেন। অনিশা কিছুই বুঝতে পারল না। মাইশা পেছনে থেকে দাঁড়িয়ে বলল, স্যার, আমাদের বান্ধবী কিছু করেনি, টুকলি করেছে ওই মেয়েটা। ডান হাতের তর্জনী টুকলি করা মেয়েটাকে ইঙ্গিত করলো। সবাই সেই মেয়েটার দিকে তাকালো। রুমিও পেছনে থেকে বলল, স্যার, আমরা দেখেছি ওই মেয়েটাকে কাগজটা ছুঁড়ে ফেলে দিতে। আপনি চাইলে ওই মেয়ের খাতা চেক করে দেখুন। সব চুপ করে দেখছিল অনিশা। কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল সে। এই প্রথম মাইশা আর রুমির দ্বিতীয় কোনো রূপ দেখছে সে। ওদের সম্পর্ক তো তেল আর জল ছিল। মাধবীর পর আর কখনো কারোর সাথে বন্ধুত্ব হয়ে ওঠেনি তার, তবুও আজ তার বিপদে ওরাই এগিয়ে এসেছে। হলরুম থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই অতিকাঙ্ক্ষিত একজনের দেখা পেল অনিশা। ধীরে ধীরে নিজেকে অসাড় লাগতে শুরু করলো তার। কতগুলো দিন পর দুজন দুজনকে দেখছে। পর মুহূর্তেই পুরনো অভিমান জেগে বসলো। অভিমানের পাল্লা তোড় করে অনেকটা বেড়েছে। অনিশা দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে পেছনে থেকে চিরচেনা উচ্ছ্বসিত স্নিগ্ধস্বর ভেসে এলো, চলে যাচ্ছেন যে? পেছনের দিকে না তাকিয়ে অনিশা জবাব দিল, রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লোকে খারাপ বলবে। পক্ষদেশে দুহাত গুটিয়ে রঙ্গন বলল, আপনি এখনো সেই 15 দিন আগের অনিশায় রয়ে গেছেন। এবার ঘাড় ঘুরিয়ে তাকালো অনিশা, স্বাভাবিক কণ্ঠে বলল, বাড়িতে চলুন, পরে কথা হবে। আপনি মানুষের কথায় এখনো প্রভাবিত হন অনিশা, অথচ আমাদের সম্পর্কে একটা নাম যুক্ত হয়েছে। মোটেও অবাক হলো না অনিশা। তাদের সম্পর্কটা যে জীবনসঙ্গী নাম পেয়েছে, একটা সুন্দর পবিত্র নাম। বেশি কথা না বাড়িয়ে রঙ্গন শুধু বলল, চলুন রিক্সা করে যাওয়া যাক। মাথা উপর নিচ ঝাঁকিয়ে বলল, ঘুম। রঙ্গন একটা রিক্সা ডেকে দাঁড় করাল। এখন সময়টা দুপুর আর বিকেলের মাঝামাঝি। 10:30টার দিকে ট্রেনে চড়েছিল। এরপর হাসেম মোড়লের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসে অপেক্ষা করছে মিনিট 10 ধরে। অনিশার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে, বরঞ্চ দেরি করে এলে অনিশার দেখা পেত না। পিছালা রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত পেরিয়ে হুটতোলা রিক্সা ছুটে যাচ্ছে। দৈবাল শীতল হাওয়া আরো বেপরোয়া হচ্ছে। সাই সাই বেগে ছুটে যাচ্ছে যেন। শীত অনুভূত হচ্ছে অনিশার। গায়ের অ্যাপ্রনটা আরো শক্ত করে জড়িয়ে নিল। ভেতরটা কম্পন দিয়ে উঠছে। রঙ্গন খেয়াল করলো ব্যাপারটা। বাম হাতটা অনিশার কাঁধে রাখলো। কেঁপে উঠল অনিশা। এই প্রথম দুজনের কাছাকাছি আসা, শীতল করা প্রথম স্পর্শ। অনিশা চকিত নেত্রে তাকালো রঙ্গনের দিকে। লোকটা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, অথচ কি অবলীলায় অধরষ্ঠের কোণে হাসির রেখা প্রসারিত করে রেখেছে। বেশ অনেকটা সময় পর রিক্সা এসে থামলো একটা রেস্টুরেন্টের কাছে। অনিশা অবাক হলো। সে তো বাড়িতে যাবে, তাহলে এখানে কেন থেমেছে? এখানে কেন? খুব খিদে পেয়েছে আমার। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আর কিছু বলল না অনিশা। রঙ্গন ভাড়া মিটিয়ে অনিশার কোমল হাতটাকে নিজের পুরুষালী হাতের মাঝে আটকে নিল। আর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এখন এই হাত ধরার পূর্ণ অধিকার রয়েছে। লোকটার চোখের দিকে তাকানো যায় না। এক অদ্ভুত মাদকাসক্তি কাজ করে। সম্মোহিতা অঙ্গনা পুতুলের ন্যায় হেঁটে গেল রঙ্গনের পেছনে পেছনে। দুজনে দুপুরের খাবার সেখানেই খেলো। এরপর সদর থেকে অনেক ধরনের বাজার ফলমূল কিনলো। এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে। খালি হাতে তো আর যাওয়া যায় না। রঙ্গনের এহেন কাজে অনিশা অবাক হলো। কিনলো তো কিনলি, তাই বলে এত কিছু?
রিকশা এসে থামলো মোড়ল বাড়ির সামনে। অনল খেলতে বের হচ্ছিল, তখনই রঙ্গন আর অনিশার সঙ্গে দেখা হয়ে গেল। রঙ্গন দুটো ফলের প্যাকেট অনিশার হাতে তুলে দিল। অনলের হাতে দুটো প্যাকেট দিয়ে বাকি সবগুলো নিজের হাতে তুলে নিল। রঙ্গনকে দেখে অবাক হয়ে গেলেন অঞ্জু বেগম। সকালেও তো মনোয়ারা বেগমের সঙ্গে কথা হলো উনার, কই উনি তো কিছুই জানালেন না। জামাতা আসছে জানলে আগে থেকে রান্নার বন্দোবস্ত শুরু করে দিতেন। এত সব আনার কি প্রয়োজন ছিল বাবা? কেন আম্মা, আমি কি এগুলো আনতে পারি না? সেই কথা না বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রান্নার বন্দোবস্ত করছি। অর্নিজা, আম্মা এত ব্যস্ত হবেন না, আমরা বাহির থেকে খেয়ে এসেছি। তবুও কোনো কথা শুনলেন না অঞ্জু বেগম। বিয়ের পরেই প্রথম জামাতা এসেছে, ভাবতেই খুশি খুশি লাগছে ওনার। বিয়ানকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে বাবা। আসলে আব্বা, রঙ্গন বলতে পারছে না যে সে তার বউকে দেখতে এসেছে, যদিও সে তার মাকে জানিয়েছিল। সঙ্গে করে নিয়েও আসতে চেয়েছিল, কিন্তু মনোয়ারা বেগম রাজি হলেন না। তবে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, সঙ্গে করে যেন বাজার ফলমূল কিনে নিয়ে যায়। রঙ্গন তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনিতেও সে নিতই। হাশেম মোড়লের পাতে আরেকটু গোস্তের তরকারি দিয়ে অঞ্জু বেগম বললেন, আহা, তুমি এই খাওয়ার সময় কথা বলবে, ছেলেটাকে খেতে দাও। জামাইকে আরো তরকারি দাও অঞ্জু। অঞ্জু বেগম আরো তরকারি তুলে দিলেন রঙ্গনের পাতে। রাতে ভরপেট খাওয়া হয়ে গিয়েছে। অল্প খেয়ে অর্নিশা অন্যমনস্কা হয়ে সবার কাণ্ডকারখানা দেখে যাচ্ছে। রঙ্গনকে খাইয়ে যাচ্ছে। বেচারা ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। অর্নিশা তার মাকে দেখছে। জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেলেন, তাকাচ্ছেন না পর্যন্ত। অনল আর অর্নিশা একবার চাওয়াচাওয়ি করল, ইশারায় দুজন দুজনকে কিছু ইঙ্গিত দিল। খাওয়ার পর্ব শেষ হলেই হাশেম মোড়ল হাঁটতে বের হলেন। সঙ্গে করে রঙ্গনকেও নিয়ে গিয়েছেন তিনি। এদিকে অনিশা হাতে হাতে সাহায্য করে দিচ্ছে তার আমাকে। অনেকগুলো এটো প্লেট জমেছে, অনিশা ধুয়ে দিতে চাইলেও অঞ্জু বেগম বারণ করে দিলেন। এই ঠান্ডার মাঝে পানি ধরতে হবে না বলে দিলেন। মায়ের কথা শুনতে ইচ্ছে হলো না তার। জোর করে কয়েকটা বাসন ধুয়ে দিল। অঞ্জু বেগম টেবিলের উপরটা পরিষ্কার করে এসে দেখলেন উনার নাছোড়বান্দা মেয়ে অর্ধেক বাসন ধুয়ে ফেলেছে। সর্দি লাগলেই কি করবি? ঔষধ খেয়ে নেওয়া যাবে আম্মা, তুমি গিয়ে বিশ্রাম কর। মেয়েকে কাজ করতে দিয়ে আমি বিশ্রাম করব? বিয়ে দিয়েছি বলে বড় হয়ে গিয়েছিস না? মায়ের এহেন কথা শুনে খানিকটা লজ্জা অনুভূত হলো অনিশার। খাদ আম্মা, কি যে বলো না। কাজ শেষ করে ঘরে এসেছে অনিশা। এখন ঘড়িতে 9টা বাজছে, একটু পরে নেওয়া যাক। রঙ্গন এখনো আসেনি। হাশেম মোড়লের সঙ্গে বের হয়েছে, আধ ঘন্টা পেরিয়েছে। অনিশা বাংলা বই নিয়ে বসলো। পরশু বাংলা প্রথম পরীক্ষা, এখন শুধু রিভাইজ দেবার পালা। বইয়ের পাতায় বেশ কয়েকবার চোখ বুলাল। সময় অনেকটা হয়েছে। রঙ্গন উঠোনে দাঁড়িয়ে মনোয়ারা বেগমের সঙ্গে কথা বলছে। মাকে একা রেখে এসে তার এভাবে ভালো লাগছে না। এই তো কাল বিকেলের দিকে রওনা দেবে। আজ রঙ্গন আর অনিশা একই ঘরে শোবে। হঠাৎ করে একজন পুরুষের সঙ্গে রুম শেয়ার করতে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। মায়ের কাছে কথাটা বলতেও লজ্জা করছে তার, তাই তো মুখ বুজে সহ্য করে নিচ্ছে। অনিশা কিছু কি ভাবছেন, তবুও ভাবনার ঘোর কাটল না। অনিশা অনিমেষ চেয়ে রইল জানালার বাইরে। রাত অনেক হয়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অদূরেই শেয়ালের হাত ভেসে আসছে। ওদেরও বুঝি শীত করছে। শীতকালে এদের হাঁকাকের উৎপত্তি হয়, ওই গরমকালে তো এদের অস্তিত্বই টের পাওয়া যায় না। রঙ্গন গিয়ে দাঁড়ালো অনিশার পাশে, কাঁধে হাত রেখে বলল, ঘুমাবেন না? কেঁপে উঠল অনিশা। ভাবনার ঘোর কাটতেই আমদা আমদা করে বলল, আমি এই ঘরে আছি বলে কি আপনার অসুবিধে হচ্ছে? একটু থেমে রঙ্গন আবারও বলল, তাহলে আমি অতিথিশালায় চলে যাই। অকপটে শান্ত মোলায়েম স্বরে জবাব এলো, প্লিজ যাবেন না। রঙ্গন প্রত্যুত্তর করল না, চুপটি করে চেয়ে রইল রমণীর সুশ্রীপানে। যোজনাময় নীলচে আধারিয়ার কাঙ্ক্ষিত রমণীকে অভিলাষিনী ঠেকেছে। অনিশা তার গায়ে জড়িয়ে রাখা শালটাকে আরো সন্তর্পণে আগলে নিল। দুজনে সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
জানালার দুয়ার অতিক্রম করে হিমশীতল হাওয়া অতিবাহিত হচ্ছে, শীত যেন আরো তোড়তোড় করে বাড়ছে। অনিশা এবার পূর্ণ দৃষ্টিতে রঙ্গনকে দেখল। লোকটার কি শীত অনুভূত হচ্ছে না। ধূসর রঙা পাতলা একটা গেঞ্জি পরে রয়েছে। অনিশা সশব্যস্ত কণ্ঠস্বরে বলল, আপনার কি শীত করে না? না। আপনার করছে বুঝি? আরেকটা শাল এনে দেব। অনিশা বুঝল লোকটা তার সঙ্গে মশকরা করার চেষ্টা করছে, তবুও কোনো ভাবাবেগ নেই তার মাঝে। সে এগিয়ে জানালা আটকে দিল। এরপর অপর পাশে ফিরতেই কোমল হাত জোড়া নিজের পুরুষালী রুক্ষ শীতল হাতের মাঝে আগলে নিল। অনিশা অবাক হলো না, তবে সর্বাঙ্গ কম্পিত হলো। মেরুদণ্ডে হিম প্রবাহ বয়ে গেল। হুটহাট এই কম্পনে খুব বিরক্ত সে। তার নিজের ব্যবহারই নিজের কাছে কেমন অসহ্য হয়ে উঠেছে। একটা স্বাভাবিক সম্পর্কে কেন সে সহজ হতে পারছে না। খুব ভাবাচ্ছে তাকে। 15 দিন কি যথেষ্ট ছিল না অনিশা? আবারও দুজনের দৃষ্টি বিনিময় হলো। রঙ্গন আবারও বলল, এই 15টা দিন আমার জন্য কষ্টকর ছিল। প্রতিটা মুহূর্ত আপনাকে মনে পড়েছে। আচ্ছা, আপনার কি আমাকে একটুও মনে পড়েনি? অনিশা জবাব দিতে পারল না। তারও তো মনে পড়েছিল, খুব করে মনে পড়েছিল। আচ্ছা, হুট করে জুড়ে যাওয়া সম্পর্কে এত জোর, এত অনুভূতি। কই লোকটা তো তার সাথে কোনো যোগাযোগ করেনি। কেন করেনি? যোগাযোগ করার চেষ্টা করলে কি কথা না বলে থাকা যেত? লোকটা কি বোঝে না? দেখেছেন আমি একাই বক বক করে যাচ্ছি, একটু কিছু তো আপনিও বলুন। আমার ঘুম পাচ্ছে। আপনার মোটেও ঘুম পাচ্ছে না। এই লোকের দিকে আর বেশিক্ষণ চোখে চোখ রেখে তাকিয়ে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে অনিশা। খানিকটা অসহায় স্বরে বলল, সত্যিই আমার ঘুম পাচ্ছে। অনিশা চলে গেল বিছানার কাছে। রঙ্গনের জন্য ডান পাশে জায়গা রেখে শেষ হয়ে পড়ল। লেপটাকে পুরো বিছানা জুড়ে এলিয়ে দিলে। নরম তুলতুলে লেপটা প্রচন্ড খুব আরাম লাগছে। এখন ঘুম না পেলেও সে ঘুমবে। আখিদয়ে ঘুম এসে ধরা দিতেই হবে। জোর করে চোখ বুঝল সে। কই ঘুম তো আসছে না। চোখ কেমন পিটপিট করছে। এই উষ্ণতার মাঝেও তার ঘুম আসছে না। প্রণম্য তার ফোনের ফ্ল্যাশ লাইট চালু করলো। এখন কারেন্ট নেই। রঙ্গন খেয়াল করলো অনিশা এখনো ঘুমায়নি, সমানে চোখ পিটপিট করছে। হাসি পেল তার। তবুও হাসি আটকে অনিশার ডান পাশে জায়গায় শুয়ে পড়লো। ফোনের ফ্ল্যাশ লাইট বন্ধ করলো না। ফোনটা রেখে দিল বিছানার পাশে থাকা স্টাডি টেবিলের উপর কপালে। খুব ভোরে ঘুম ভাঙল অনিশার। সজাগ হতেই নিজেকে রঙ্গনের বাহুডোরে আবদ্ধ পেল। ঘুমলে তার কিছুই মনে থাকে না। কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর বদ অভ্যেস আছে তার, তাই তো কি অবলীলায় লোকটার শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে রয়েছে। ওয়েট এ মিনিট। অনিশা কোথায় জড়িয়ে ধরল? জড়িয়ে রেখেছে তো রঙ্গন। লোকটারও কি তারই মতো এমন বদ অভ্যেস আছে নাকি? হবে হয়তো। কিন্তু অনিশার যে দম বন্ধ হয়ে আসছে, যেন কোনো অজগর সাপ তাকে চেপে ধরেছে। যা বাবা, লোকটাকে সে অজগরের সঙ্গে তুলনা করে ফেলছে। নিজেকে উপরই হাসি পেল অনিশার। অতি সন্তর্পণে সরে গেল রঙ্গনের বাহুডোর হতে। সবে ভোর হতে শুরু করেছে। মৃদু আওয়াজে পাখির কিচিরমিচির ধ্বনি কানে ভেসে আসছে। অন্ধকার কাটতে শুরু করেছে। একটু একটু করে আলোর ছোঁয়াটা মুখরিত হচ্ছে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন অঞ্জু বেগম। উঠেই নামাজ পড়ে কাজে লেগে গিয়েছেন। হাশেম মোল্লা মসজিদে গিয়েছিলেন, এখনো আসেননি। ওনার সঙ্গে রঙ্গনও গিয়েছে। হাশেম মোল্লা যেন নতুন সঙ্গী পেলেন। সকলে একসঙ্গে খাবার খেতে বসেছে। অঞ্জু বেগম হরেক রকমের নাস্তা বানিয়েছেন আজ। খাওয়ার মাঝেই রঙ্গনের ফোন ভাইব্রেট করে উঠল। খাবার সময় ফোন ধরতে ইচ্ছে না হলেও ধরল রঙ্গন। আসসালামু আলাইকুম। অপর প্রান্তের কোনো কথা শুনতে পেল না এখানে উপস্থিত বাকিরা। রঙ্গন এবার বলল, কিন্তু স্যার, আমি তো শ্বশুর। এখন রওনা দিলে আমার ফিরতেও অনেকটা সময় লাগবে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোন কাট হয়ে গেল। একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছে। এক্ষুনি চলে যেতে হবে রঙ্গনকে। এ ব্যাপারে ভারী বিরক্ত হলো সে। তার বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তাড়াহুড়ো করতে হবে, ভাল লাগে না।
রঙ্গনকে চিন্তিত দেখে হাসেম মোড়ল শুধালেন, কিছু হয়েছে বাবা? জি আব্বা, আমাকে এক্ষুনি ঢাকা যেতে হবে, হসপিটালে একটা ইমার্জেন্সি এসেছে। বিকেলের দিকে একটা অপারেশন আছে। আরেকজন ডক্টর ছিল, তিনি এই মুহূর্তে দেশের বাইরে। অঞ্জু বেগম বললেন, আচ্ছা তুমি আগে শান্তিতে খাবারটা খেয়ে নাও। অনিশা শুধু দেখেই যাচ্ছে। এই বিষয়ে কি বা বলার আছে তার? আর খাবার সময় কথা বলতে বিরক্ত লাগে তার। রঙ্গন চলে যাবে ভাবতেই খানিকটা খারাপ লাগলো অনিশার। মুখটা ছোট হয়ে গিয়েছে। অনল নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অঞ্জু বেগম আরো দুটো রুটি আর গরুর গোস্তের তরকারি রঙ্গনের পাতে তুলে দিলেন। খাওয়া শেষে অনিশা আগেই ঘরে চলে এসেছে। এসেই রঙ্গনের যাবতীয় সবকিছু বিছানার উপর গুছিয়ে রাখলো। রঙ্গন ঘরে এসে তাড়াহুড়ো করতে শুরু করলো। তার এভাবে তাড়াহুড়ো করতে দেখে অনিশা বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? দেরি হলে ট্রেন পাবো না। বাসে করে যেতে হলে সময় লাগবে খুব। তবুও এত তাড়াহুড়ো করবেন না, আপনার কি প্রয়োজন বলুন, আমি এনে দিচ্ছি। আমার আপনাকে প্রয়োজন অনিশা। কথাটা আচ্ছা শুনেও বুঝতে পারলো না অনিশা। ভুরু যুগল কুচকে এলো তার। বোকাশোকা স্বরে সুদাল কিছু বললেন। রঙ্গন ডান বামে মাথা ঝাঁকাল শুধু। এরই মাঝে তৈরি হয়ে নিল লোকটা। অনিশা শুধু দেখেই যাচ্ছে। যাবার মুহূর্ত চলে এসেছে। রঙ্গন তার ফোন মানিব্যাগ পকেটে নিল। অনিশা একটু কাছে আসবেন। ধীর পায়ে রঙ্গনের কাছে গেল অনিশা। কিছু বলার জন্য উদ্যত হতেই রঙ্গন তার কপালে অধরষ্ট ছোঁয়াল। অবাকের থেকেও অবাক হলো অনিশা। এই প্রথম স্বামীর থেকে সিক্ত ছোঁয়া পেয়েছে। আবেশে চোখ বন্ধ করল। অদর্পণে প্রসারিত হলো হাসির রেখা। অনিশাকে লজ্জায় ফেলার আগেই রঙ্গন ঘর থেকে বেরিয়ে গেল। আসিয়া বা আম্মা। এই শালাবাবু। ভাইয়া আপনি আবার কবে আসবেন? আরেকবার এলে আমরা আবারও গোল্লা ছুট খেলবো কেমন? ইনশাআল্লাহ। এবার রঙ্গন অনিশার দিকে তাকিয়ে বলল, আসছি। মৃদুস্বরে অনিশা বলল, ফি আমানিল্লাহ। সবার থেকে বিদায় নিয়ে রঙ্গন চলে গেল। অনিশার মনটা হুট করেই খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না তার। গেটের দিকে একবার তাকালো। রঙ্গন তারই দিকে তাকিয়ে আছে। লোকটা হাত উঁচু করে টাটা দিচ্ছে। সকলের দৃষ্টির অগোচরে ফ্লাইং কিসও ছুড়ে দিয়েছে রঙ্গন। অনিশা অবাক হলো, যাকে বলে প্রচন্ড অবাক। নির্বাক, নিস্তব্ধ, নিঃশ্বাস, হতভম্ব এক রমণীর দেখা পেল রঙ্গন। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা খুব ভালোভাবেই কেটেছে। পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার সময় খুব এনজয় করেছে অনিশা। মাইশা, রুমি, আন্নি, মরিয়ম এদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তার। মাঝে মাঝে আফসোস হয় এই বন্ধুত্ব কেন আগে হয়নি। আর তো কয়েকটা দিন, তারপর তো শহরে চলে যেতে হবে তাকে। ইতিমধ্যেই সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষকেই আমন্ত্রণ করা হয়ে গিয়েছে। অনিশার দাদু বাড়ির অবশিষ্ট কেউ নেই। নানু বাড়িতে আছে সেই একজন মামা আর ওনার পরিবার। উনিও হয়তো রওনা দিয়ে দিয়েছেন। আদরের একমাত্র ভাগ্নির বিয়ের শুভ অনুষ্ঠান বলে কথা। ডেকোরেশনের লোকদেরও বলা হয়ে গিয়েছে। একটা বড় গরু কেনা হয়েছে। এই তো সেদিন মনোয়ারা বেগম এসেছিলেন রিসেপশন নিয়ে কথা বলার জন্য। শুক্রবারে এখানে বিয়ের আয়োজন, আর রবিবার রঙ্গনদের ফ্ল্যাটে ছোটখাটো আয়োজন করা হবে। সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো সেদিন প্রথম দেখা হলো রঙ্গনের সঙ্গে। এরপর অপ্রত্যাশিত একটা ঘটনা। তারপর কাঙ্ক্ষিত সেই দিন, যেদিন দুজনের জীবন একই সুতোয় বাঁধা পড়েছিল। তারপর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন সবাই মেতেছে বিয়ের আমেজে। ভাবতেই অনিশার মনটা বিষাদ মেঘমালায় ঢেকে যাচ্ছে। আব্বা, আম্মা আর আদরের ছোট ভাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাতে হবে। এক নতুন ঠিকানা, নতুন সংসার। অঞ্জু বেগম সবসময় চাইতেন উনার মেয়ের যেন কাছে পিঠে কোথাও বিয়ে হয়, কিন্তু ভাগ্যে বুঝি অন্য কিছু ছিল। মেয়েকে চোখের আড়াল করতেই উনার বুক কেঁপে ওঠে। তবুও তিনি অমারক। মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি তো একদিন যেতেই হবে। এই সত্যিটা তো আর এড়িয়ে যাওয়া যায় না। সত্যিটা যতই তিক্ত হোক, তা হজম করতেই হয়। এই সত্যিটা তো তিক্ত না। নতুন জীবন, নতুন কিছু আশা, নতুন দিনের সূচনা।
মোড়ল বাড়িতে উৎসব মেতে উঠেছে, বাড়ির বড় মেয়ের বিয়ের আজ। সকাল থেকেই আয়োজনের শেষ নেই। বড় হাঁড়িতে করে গরুর গোশত দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়েছে। সবকিছুই মেহমানদের জন্য। কাল থেকেই অতিথি আপ্যায়নের অন্ত রাখছেন না হাশেম মোড়ল। কতদিনের লালিত স্বপ্ন উনার। খুব ব্যস্ত সময় কাটছে হাশেম মোড়লের, পরিবারকে সময় দিতে পারছেন না খুব একটা। এদিকে রাতে দেরি করে ঘুমানোর ফলে এখনো পরে পরে ঘুমোচ্ছে অনিশা। ব্যাপারটা এমন হয়েছে যে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। অনেক রাত অবধি দুজনের প্রণয় লাভ হয়েছে, তাই বেশ রাত অবধি জেগেছিল অনিশা। এ কদিনে বেশ ভাব জমেছে দুজনের। দুজন দুজনকে এখনো ভালোবাসি কথাটা বলতে পারেনি। অনিশা লজ্জায় বলতে পারছে না। অন্যদিকে রঙ্গনও খানিকটা লজ্জায় অভিভূত। অঞ্জু বেগম মেয়েকে ডাকতে এসে দেখলেন উনার মেয়ে এখনো পরে পরে ঘুমুচ্ছে। কাল এলে খানিকটা হাসলেন তিনি, সন্তর্পণে মেয়ের সমীপে গিয়ে বসলেন। আলতোভাবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কোন রকম ভাবাবেগ নেই অনিশার মাঝে। সে আরামসে গায়ে লেপ মুড়ি দিয়ে ঘুমুচ্ছে। অঞ্জু বেগম আবছা স্বরে ডাকতে শুরু করলেন। কয়েক পর পরে ঘুম কিছুটা হালকা হলো অনিশার। চোখ পিটপিট করে মায়াময়ী মানবীকে দেখে গাল এলে হেসে দিল। শুয়ে থেকে আড়মোড়া ভাঙল, হাই তুলতে তুলেই উঠে বসল। অঞ্জু বেগম বললেন, ঘুম ভাঙলো তাহলে? আরেকবার আড়মোড়া ভেঙে অনিশা বলল, ঘুম। অঞ্জু বেগম লেপ গুছাতে শুরু করলেন। আজ থেকে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। মেয়েটা যে নিজের আপন ঠিকানায় চলে যাবে। অনিশা কলঘরে যেতে যেতে বলল, খুব খিদে পেয়েছে আম্মা, নাস্তা কি বানিয়েছ? গরুর গোশতের খিচুড়ি। তোকে এনে দিই। তোমার হাতের ভর্তা মাখা নিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। মেয়ের আবদারে চোখ টলমল করে উঠছে। কতদিন পর মেয়েটা আবদার করলো। এই তো সন্ধে হবার আগেই মেয়েটা চলে যাবে। বিদায়ের কথা মনে হতেই বুকটা হু হু করে উঠল। আমি এক্ষুনি করে নিয়ে আসছি। গরম ভাত দিয়ে খাইয়ে দেব তোকে। অনিশা ঘাড় কাত করে সায় জানালো। অনুষ্ঠানের আমেজে মোড়ল বাড়ি আজ আলোকিত। গ্রামবাসী সাদরে আমন্ত্রিত। সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত হাশেম মোড়ল অতিথি আপ্যায়নে ব্যস্ত। লাল রঙা বেনারসিতে নববধূ রূপে অনিশা বিছানার উপর চুপটি করে বসে আছে। তাকে মাইশা আর রুমি এসে সাজিয়ে দিয়েছে। উঠোনে রঙিন প্যান্ডেল টানানো হয়েছে। সবটাই করছে ডেকোরেশনের লোকেরা। আমন্ত্রিত সকলকে খেতে দেওয়া হয়েছে। খাওয়ার পর্ব সবেই শুরু হয়েছে। অনিশার বান্ধবীরা খুব সেজেগুজে এসেছে। এসেই ফটাফট নববধূর সঙ্গে সেলফি তুলেছে। বরযাত্রী এখনো এসে পৌঁছায়নি। রওনা দিয়েছে অনেকটা সময় হয়েছে। হাশেম মোড়ল ফোন করে খবর নিয়েছিলেন। কাজের ফাঁকে অঞ্জু বেগম এসে মেয়ের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে গিয়েছেন। এরই মাঝে কান্নার এক পর্ব অতিবাহিত হয়েছে। হাশেম মোড়ল মেয়ে চোখে চোখ রাখতে পারছেন না। পাছেই না তিনি কান্না করে দেন, কিন্তু পুরুষ মানুষের যে কান্না করতে নেই। মেয়ের জন্য যে উনারও বুকটা ফেটে যাচ্ছে। বিদায়ের পালা এই তো শুরু। ইতিমধ্যেই গলা ঝেড়ে কান্না জুড়ে দিয়েছেন অঞ্জু বেগম। মেয়েটা ওনার বড্ড আদরের, খুব শখের। বাপের বাড়ি ছেড়ে বহুদূর চলে যাচ্ছে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে ওনার। হাশেম মোড়ল, ও আপারে তুই আমাকে ছেড়ে যাস না রে আপা। অনল গলা ছেড়ে কাঁদছে। ও আবার নিঃশব্দে কান্না করতে পারে না। ছোটবেলায় যখন আম্মা তাকে মারত তখনও এভাবেই কান্না জুড়ে দিত। আজও তার অন্যথা হলো না। সমস্ত বাড়ি জুড়ে মানুষ, সবাই অনলের দিকেই তাকিয়ে আছে। অনিশার মামি এসে সামনে নিলেন অনলকে। হাশেম মোড়ল যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। অথচ তিনি তো বাবা, কি করে সন্তানকে নিজের থেকে আলাদা করবেন? শত কষ্ট হলেও উনাকে তা পারতেই হবে। হাশেম মোড়ল অনিশা হাতটা রঙ্গনের হাতে তুলে দিয়ে বললেন, যোগ্য একজনের হাতেই আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি। আমি জানি তুমি আমার থেকেও ভালো খেয়াল রাখবে আর অর্নি। হাশেম মোড়লকে আশ্বাস দিয়ে রঙ্গন বলল, আপনি চিন্তা করবেন না আব্বা। আমি কখনো উনাকে কষ্ট দেব না। নিজের সর্বস্ব দিয়ে উনার খেয়াল রাখবো। তুমি আমাকে চিন্তা মুক্ত করলে বাবা। অঞ্জু বেগম ক্রন্দন অবস্থায় মনোয়ারা বেগমের কাছে গিয়ে হাত ধরে বললেন, আমার মেয়েটা এখনো ছোট, কোনো ভুল করলে মা হয়ে ক্ষমা করে দিয়ে না বা।
আপনি চিন্তা করবেন না আপা, অনিশা তো আমারও মেয়ে। তার ওপর ওকে আমি আমার বন্ধু বানিয়েছি। ওর অযত্ন হবে না কখনো। আপনাদের যখন মন চাইবে মেয়েকে গিয়ে দেখে আসবেন। মাগরিবের নামাজ আদায় করে অনিশাকে নিয়ে সবাই রওনা হলো। মেয়েটা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। পরিবার পরিজন ছড়ে এক নতুন পরিবেশে যাচ্ছে অনিশা। হাশেম মোড়ল যোগ্য লোকের কাছে মেয়েকে দিতে পেরে নিশ্চিন্ত। মেয়ে যে সুখে থাকবে তা ওনার অজানা নয়। কিন্তু মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে বুক কেঁপে ওঠে একজন অসহায় বাবার। কিন্তু এটাই যে সমাজের নির্মম নিয়ম। এরপর ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়। এখান থেকে বাসে করে গেলে জ্যামে পড়া মাস্ট। ট্রেন ছেড়েছে 7টায়। পৌঁছাতে গিয়ে সময় লেগেছে 3 ঘন্টা। আবির আর মিজানের পরিবার সমেত এসেছে রঙ্গনদের ফ্ল্যাটে। এখনো কিছু রিচুয়ালস বাকি আছে, সবাই মিলে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মনোয়ারা বেগম উচ্ছ্বসিত হয়ে পুত্রবধূকে ঘরে বরণ করে তুললেন। অনিশাকে ফ্রেশ করিয়ে হালকা কিছু খাবার খাইয়ে দেওয়া হলো। অনিশা অবাক চোখে ফ্ল্যাটটা দেখছে। খুব যে বড়সড় এমনটাও না, তবে খুব সাজানো গোছানো। প্রত্যেকটা জিনিস অত্যন্ত যত্ন সহিতে সুনিপুণ ভাবে সাজিয়ে রাখা। রান্নাঘরটা বড্ড পছন্দ হয়েছে অনিশার। 4 রুমের ফ্ল্যাটটা রঙ্গনের বাবা মারা যাওয়ার বছর 2 আগে কেনা হয়েছিল। নিজের হাতে প্রত্যেকটা জিনিস গুছিয়েছিলেন মনোয়ারা বেগম। স্বামীর রোজগারের শেষ সম্বল এই বাসস্থান। মনোয়ারা বেগম দুজনের উদ্দেশ্য বললেন, বৌমারা তোমরা একটু অপেক্ষা করো, আমার বৌমাকে একটু প্রয়োজন। এই বলে মনোয়ারা বেগম অনিশার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। অনিশাকে বিছানার উপর বসিয়ে তিনি আলমারি খুললেন। আকারে ছোট একটা গহনার বাক্স বের করলেন। অনিশাকে ওনার কিছু দেওয়ার আছে। একজোড়া কঙ্কনা চেইন বের করলেন। এগুলো তোমার জন্য। মনোয়ারা বেগম অনিশার হাতে কঙ্কনার গলায় লকেট সমেত চেইন পরিয়ে দিলেন। অনিশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কঙ্কন দুটো দেখতে বেশ অনন্য। বহু আগের চিত্র কাঠামো হয়তো। এগুলো আমার শাশুড়ি মায়ের বহু আগের ডিজাইন এগুলো, কিন্তু ভীষণ সুন্দর। এমন ডিজাইন আগে দেখিনি। আচ্ছা, উনি কি খুব শৌখিন ছিলেন? হ্যাঁ, উনার বাপের বাড়ির সকলে ছিলেন স্যাকরা। মায়ের মুখে শুনেছিলাম গ্রামের বাড়িতে উনাদের খ্যাতি ছিল প্রচুর। বিয়ের পর একবার গিয়েছিলাম। কথাটা বলেই গাল এলে হাসলে মনোয়ারা বেগম। যা অনিশার এগুলো পছন্দ হয়েছে, ওনারও ভীষণ পছন্দের এগুলো। বিয়ের পর যখন নতুন বউ ছিলেন তখন সবসময় এগুলো পরে থাকতেন। কতই না সুন্দর দেখাতো হাত দুটো। অনিশার হাতেও বেশ মানিয়েছে। গোলুমলু গৌর হাতে ঝলমল করছে কঙ্কন জোড়া। ঘণ্টাখানেক সময় নিয়ে রঙ্গনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মিজান আর আবির। ফুল আগেই অর্ডার দিয়েছিল, বলা বাহুল্য কিছুক্ষণ আগেই ফুল এসেছে। সময় অনুমান করেই অর্ডার করা হয়েছিল, নয়তো ফুলগুলো মূর্ছা যেত। আবিরের স্ত্রী আর মিজানের স্ত্রী মিলে অনিশার সেই লাল বেনারসি পাল্টে লাল পাতলা জর্জের শাড়ি পরিয়ে দিয়েছে। এরকম পাতলা শাড়ি কখনো পরেনি অনিশা। কিছুটা অস্বস্তি হচ্ছে বইকি, তবুও কিচ্ছুটি বলল না। লাল ফুলের সাদা চাদর, তার উপর গোলাপ, ডালিয়া আর রজনীগন্ধা দিয়ে সাজানো। অনিশাকে বিছানার মধ্যিখানে বসিয়ে রাখা হয়েছে। ঘড়ির কাঁটা গুনে গুনে 11:30টায় ঠক ঠক করছে। সময় তোড় করে বাড়ছে। রঙ্গন এখনো আসেনি। আবির, মিজান আর ওদের পরিবার মাত্রই বেরিয়ে গেল। মনোয়ারা বেগম ঘুমিয়ে পড়েছেন। উনার হাই পাওয়ারের কিছু ঔষধ রয়েছে। রঙ্গন বাকিদের এগিয়ে দিয়ে সদর দরজা ভালো করে আটকে এসেছে। এরপর ধীর পায়ে নিজের ঘরের দিকে অগ্রসর হতে লাগলো। বুকের ভেতরে দ্রিমদ্রিম তরঙ্গ বাজছে। ঘরে এসেই দুয়ার আটকে দিল রঙ্গন। আলমারি থেকে একটা খাম বের করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এটা আপনার অধিকার। আপনার যেভাবে ইচ্ছে খরচ করবেন। এখন থেকে আপনার সমস্ত শখ আহ্লাদ পূরণের দায়িত্ব আমার। অনিশা চেয়ে রইল রঙ্গনের দিকে। ধীর পায়ে রঙ্গন গেল অনিশার কাছে। খানিকটা সমীপে গিয়ে বসলো আর বলল, আমি আপনার বন্ধু হতে চাই, যাকে আপনি আপনারা মনে প্রতিটি অনুভূতির কথা একটা খোলা বইয়ের মতো উপস্থাপন করতে পারবেন। মায়ের পর আপনার অগ্রাধিকার সব থেকে বেশি আমার জীবনে। শুধু আমাকে সেই অধিকারটা দেবেন।
মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল অনিশা। লোকটা কথার প্রত্যুত্তরে পুতুলের ন্যায় মাথা কাত করে জবাব দিল, আই লাভ ইউ অনিশা। একটু থেকে রঙ্গন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি অনিশা। অদর্পণে কিঞ্চিত হাসির রেখা ওকে দিল। হৃৎপিণ্ডের টিমটিম আওয়াজ শোনা যাচ্ছে। বক্ষপিঞ্জরে আটকে থাকা পাখিরা ক্রমশ ছটফট করছে। সে কি মুক্তি পেতে যাচ্ছে নাকি অন্য কিছুর আভাস দিচ্ছে? আজ অনিশাও কিছু বলতে চায়। ভালোবাসার কথা তো তারও বলতে ইচ্ছে করে, কিন্তু লজ্জা নামক বস্তু তাকে দাবিয়ে রাখে। মনের গহীনে লুকায়িত কথাটা কিছুতেই মুখে আনতে পারে না। তবুও খানিকটা সাহস জুগিয়ে কম্পিত নিম্ন স্বরে বলল, ভালোবাসি। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল রঙ্গন। চোখের পলক যেন পড়ছে না। আজ সে সার্থক। পছন্দের মানুষটার মনে ভালোবাসার অনুভূতি তৈরি করতে পেরেছে। অনিশা লোকটার চোখে চোখ রাখল। রঙ্গন আবারও বলল, আরেকবার বলবেন অনিশা? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পুরুষ তার শখের নারীর মুখে একটু ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু করতে পারে। অনিশার মুখে ভালোবাসি শব্দটা শুনে তীব্র আনন্দে আখিজোড়া সিক্ত হল রঙ্গনে। কণ্ঠনালীতে তার হরতাল নেমেছে। শীতল পরিবেশেও তোড়তোড় করে ললাট দিয়ে ঘাম ঝরছে। দৈবাত জোড়া অদৃষ্টের সন্ধি ঘটল। তীব্র অনুভূতি জোয়ারে ভেসে গেল রঙ্গন অনিশা। দুজন দুজনকে খুব করে অনুভব করতে পারছে। উষ্মা যুগ্ম দেহ মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসার এক নতুন উপন্যাস। এর ছোট্ট একটা নামকরণ হয়েছে প্রেম উপন্যাস। অনুভূতিগুলো আরো নিগুড় হচ্ছে। ড্রিম লাইটে আবছা নীলচে আলোয় প্রেমীদের প্রসারিত হাসির রেখা দৃষ্টিগোচর হল। সমস্ত লাজ হায়াকে অতল গহ্বরে তলিয়ে অনিশা জড়িয়ে ধরল রঙ্গনকে। উত্তাল অনুভূতির খেলায় মত্ত দুটি হৃদয় সময়ের সাথে সাথে উন্মাতাল হয়ে পড়ছে। প্রণয়ীর অদরস্থ ললাট কপল গ্রীবাদেশে আদুরে স্পর্শ এঁকে দিল রঙ্গন। এমন আদুরে কামনীয় স্পর্শে আরো ছটফট করতে শুরু করলো অনিশা। রঙ্গনের স্পর্শগুলো আরো গভীর এবং আদুরে ব্যথায় পরিণত হলো। মিলিত হলো দুটি দেহ, দুটি হৃদয়। নিস্তব্ধ আধারিয়া কামরায় জোড়া কপত কপতি একে অপর গভীর আলিঙ্গনে লেপ্টে রয়েছে। ঘুম নেই কারোরই অক্ষিকোটরে। অনিশার কপালে আর্দ্র অধরস্থ ছোঁয়ার রঙ্গন। এরপর দু পংক্তির একটা শ্লোক বলল। চিত্ত জুড়ে অনুভূতির ঢেউ প্রবহমান উত্তাল। যুগ্ম অনুরাগী মত্ত মাতোয়ারা উন্মাতাল। সমাপ্ত।